আমাদের স্পিকিং অংশটা শেষ হওয়ার পর আমরা লিসনিং অংশটা শুরু করতেছি। লিসেনিং অংশটা আমরা আগে দেখছিলাম আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে যে লিসেনিং, রিডিং এবং রাইটিং এই তিনটা এক্সাম একই দিনে হয়, এবং যেই দিনে এই তিনটা এক্সাম হয় ওই দিনে সর্বপ্রথম এক্সামটা হয় লিসনিং। এই হিসাবে আমরা লিসনিং দিয়ে শুরু করতে চাচ্ছি। এরপর আমরা যখন লিসনিং শেষ করে ফেলবো তখন আস্তে আস্তে আমরা রিডিং এ যাব। এরপর রিডিং শেষ করার পর আমরা রাইটিং এ যাব ইনশাল্লাহ। প্রথমে আমরা আইএলটিএস লিসনিং এর ফরম্যাট নিয়ে আলোচনা শুরু করি। আইএলটিএস লিসনিং এ টোটাল টেস্ট টাইম হবে 30 মিনিটস প্লাস 10 মিনিটস ফর ট্রান্সফারিং আনসার্স টু দ্য আনসার শিট। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রথমে আপনাকে 30 মিনিট সময় দেওয়া হবে অডিও শুনে শুনে প্রশ্নের মধ্যে উত্তর লেখার জন্য। এটা শেষ হওয়ার পর আরো 10 মিনিট দেয়া হবে ওই যে উত্তরগুলা লিখছেন প্রশ্নপত্রে সেই উত্তরগুলা আনসার শিটে নেওয়ার জন্য। লিসনিং আইএলটিএস এর একমাত্র লিসনিং টেস্টই হচ্ছে এমন একটা টেস্ট যেটাতে প্রশ্নের মধ্যে উত্তর দিতে হয়, এবং আপনাকে যখন প্রশ্ন দিবে তখন তারাও বলে দিবে যে আপনি যেন প্রশ্নের মধ্যে প্রথমে উত্তরগুলা লিখে ফেলেন বা দাগান। তাছাড়া প্রশ্নপত্রের মধ্যেও প্রথম পৃষ্ঠায় লেখা থাকবে যেন আপনি প্রশ্নের মধ্যে প্রথমে উত্তরগুলা লিখেন। প্রশ্নের মধ্যে উত্তরগুলা লেখা শেষ হলে তখন আপনি আনসার শিটে উত্তরগুলা ট্রান্সফার করবেন বা উত্তরগুলা তুলবেন। এই তোলার জন্য তারা আলাদা করে আপনাকে এক্সামের শেষে 10 মিনিট সময় দিবে। লিস্টিং এক্সামের শেষে 10 মিনিট সময় দিবে। লিস্টিং এক্সামটা টোটাল অডিওটা হয় 30 মিনিটসের। অডিওতে আমরা সামনে দেখবো যে অডিওতে 4টা অংশ থাকে মূলত, এবং এই 4টা অংশ মিলে টোটাল আনুমানিক 30 মিনিটের মতো হয়। এরপরে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে। লিসনিং এ নাম্বার অফ কোয়েশ্চেন্স হবে 40, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হবে 1। অর্থাৎ একটা কারেক্ট হলে আপনি 1 মার্ক পাবেন, একটা ভুল হলে আপনার 1 মার্ক কাটা যাবে। এভাবে আপনার যতটা হবে ততটার জন্য আপনি 1 মার্ক করে পাবেন। কিন্তু নেগেটিভ কোনো মার্কিং নাই, অর্থাৎ আপনার ভুলের জন্য কোনো মার্ক কাটা হবে না। লিসনিং এর একটু আগে যেভাবে বলছিলাম যে লিসেনিং এ অডিওটা 4 অংশে ভাগ করা থাকে, অর্থাৎ লিসেনিং এ মোট 4টা পার্ট আছে এরকম বলা যায়, এবং প্রত্যেকটা পার্টে 10টি করে কোয়েশ্চেন আছে। 4 পার্টে 10টি করে কোয়েশ্চেন, সো টোটাল আমরা পেলাম 40টা কোয়েশ্চেন। You will have to answer the questions as you listen to the recording. The recording will only play once. অডিওটা তাদের হাতে থাকবে। তারা যখন অডিওটা ছাড়বে এরপর থেকে আপনি অডিওটা পজও করতে পারবেন না, আবার পেছাতেও পারবেন না। শুনে শুনে আপনাকে আনসারগুলা লিখতে হবে। তাই লিসেনিং এ সব থেকে কঠিন পার্ট হচ্ছে এইটাই, যে আপনার ফোকাসটা ধরে রাখা। আপনি যদি ফোকাসটা ঠিকমতো ধরে রাখতে পারেন তাহলে উত্তরগুলা বের করা আপনার জন্য তুলনামূলকভাবে সহজ হবে। আর যদি আপনার ফোকাস নষ্ট হয়ে যায় তাহলে আপনি প্রশ্নের মধ্যে হারিয়ে যাবেন। লিসনিং এ সাধারণত দেখা যায় যারা এক্সাম দেয় তাদের মার্ক একটু বেশি ওঠে, কারণ লিসনিং এর ইংলিশটা একটু কম্পারেটিভলি ইজিয়ার হয়, একটু সহজ থাকে অন্যগুলোর তুলনায়, বিশেষ করে রিডিং এর তুলনায় একটু স্ট্রেট ফরওয়ার্ড থাকে। কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড থাকলেও এটার চ্যালেঞ্জ ওই জায়গায় আসে যে আপনাকে একই সাথে দুইটা কাজ করতে হয়, অডিওটাও শুনতে হয় আবার উত্তরগুলাও দাগাতে হয় বা লিখতে হয়। এখন আমরা দেখব যে আইএলটিএস লিসনিং ব্যান্ড স্কোর ক্যালকুলেশন কিভাবে করা হয়, অর্থাৎ কতটি উত্তর সঠিক হলে আপনি কত মার্ক পাবেন। এটার জন্য তাদের নিজস্ব ক্রাইটেরিয়া আছে। এটার কোনো ফিক্সড হিসাব নাই। ফিক্সড হিসাব নাই বলতে এটার কোনো ম্যাথমেটিক্যাল হিসাব ওইরকম নাই, কোনো সিস্টেমেটিক হিসাব নাই।
শুধু আপনাকে একটা লিস্ট আমি দেখাবো যে কতটা থেকে কতটা সঠিক হলে আপনার ব্যান্ড স্কোর কত হবে। যদি আপনার 39 বা 40টা হয় তাহলে ব্যান্ড স্কোর হবে 9। যদি 37 বা 38টা হয় হবে 8.5। 35 36 হলে 8। এভাবে কমতে থাকবে। 30 থেকে 32 হলে হবে 7। এইভাবে কমতে থাকবে। কারো যদি 10 থেকে 12টা হয় তাহলে হবে 4। তো এই জিনিসটা আপনারা চাইলে চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন, বা পরবর্তীতে ভিডিও রেকর্ড থেকেও স্ক্রিনশট তুলে রাখতে পারেন। তাহলে আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন আপনারা নিজেদেরকে নিজেরা মূল্যায়ন করতে পারবেন যে আসলে আমার অবস্থা কতটুকু। আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো একটা স্যাম্পল আনসার শিট। কোয়েশ্চেন পেপারের মধ্যে কোয়েশ্চেন থাকবে, এবং কোয়েশ্চেন পেপারের স্যাম্পল আমরা দেখতে পারবো কেমব্রিজের বইয়ে। কেমব্রিজের বইয়ে যে প্রশ্নগুলো আছে ওই সিস্টেমেই ফাইনাল এক্সামে প্রশ্ন থাকবে। আর আনসার শিটটা থাকবে কম বেশ এটার মতো। এখানে দেখতেছেন কয়েকটা বিষয় আছে। আহ, উপরের দিকে কয়েকটা বক্স আছে। প্রথম বক্সের মধ্যে লেখা আছে ক্যান্ডিডেট নেম, যেখানে আপনার নাম থাকবে। এরপরে আছে ক্যান্ডিডেট নম্বর, ওইটা আপনার আপনি যখন রেজিস্ট্রেশন করবেন পরবর্তীতে আপনাকে মেসেজ করে বা ইমেল করে আপনাকে দিবে, অথবা পরীক্ষার হলে যাওয়ার পর বা পরীক্ষার সেন্টারে যাওয়ার পর আপনাকে দিবে। এরপরে সেন্টার নাম্বার, ওইটাও আপনাকে সেন্টারে বলে দিবে। আর তো আছে টেস্ট ডেট, বা যেই দিন পরীক্ষা দিবেন সেই দিন। এরপরে আপনারা দেখতেছেন যে 40টা বক্স আছে আরো। এই 40টা বক্সে আপনি 40টা প্রশ্নের উত্তর তুলতে হবে। তবে আবারও বলতেছি, এটা একেবারে শেষের দিকে করবেন। প্রথমে আপনাকে প্রশ্নপত্রের মধ্যে উত্তরগুলা লিখতে হবে। আপনি চাইলে প্রথম থেকে প্রশ্নের পত্রের মধ্যে লেখার পাশাপাশি এটাতেও লিখতে পারেন, তবে এটা আপনার জন্য সময় নষ্টের কারণ হবে, সময় অপচয় হবে, এবং আপনার জন্য ম্যানেজমেন্টে প্রবলেম হবে। আহ, কারণ এমনিতেই মাল্টিটাস্কিং করতে হইতেছে, আপনি লিসেনিংও করতেছেন উত্তরও লিখতেছেন। এর মধ্যে আবার যদি ওই সময় আনসার শিটে আনসার তোলা শুরু করেন, তাহলে ওইটা তো আপনার আরো মাল্টিটাস্কিং এর ঝামেলা বাড়িয়ে ফেলবে। তখন ফোকাস রাখাটা আরো কঠিন হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব লিসেনিং এর কতগুলো পার্ট আছে এটা নিয়ে। আমরা অলরেডি দেখছি যে লিসেনিং এর 4টা পার্ট আছে, কিন্তু এই 4টা পার্টের মধ্যে কি কি ডিফারেন্স এই বিষয়টা কিন্তু আমরা দেখি নাই। প্রথম পার্ট হলো সেকশন 1, এ কনভারসেশন বিটুইন টু পিপল অ্যাবাউট এ জেনারেল টপিক। অর্থাৎ দুইজন মানুষের মধ্যে একটা সাধারণ বিষয়ের উপর আলোচনা। সাধারণ বিষয় কি? প্রাত্যহিক জীবনে ঘটে এমন যে কোনো বিষয় হতে পারে। একটা এক্সাম্পল আমরা দেখি। মনে করেন আপনি ঢাকা থেকে সিলেট যেতে চান। আপনাকে আপনার অপশন আছে অনলাইনে টিকিট কাটার, আবার আপনি চাইলে কাউন্টারে ফোন করেও টিকিট কাটতে পারেন। মনে করেন আপনি কাউন্টারে ফোন করে টিকিট কাটলেন, তখন কাউন্টারের টিকিট বিক্রেতার সাথে আপনি যে আপনার যে কথোপকথনটা, ওই কথোপকথনটা যদি ইংরেজিতে হয় তাহলে ওইটাকে আমরা সেকশন 1 এর একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি। আপনি ওই কথোপকথনে কি হবে, আপনি ফোন করবেন, ফোন করে বলবেন, আপনার ডিটেলস দিবেন। তারপর টিকিট বিক্রেতা আপনার ডিটেলস জিজ্ঞেস করবে, আরো স্পেসিফিক কোনো কিছু যদি দরকার হয় ওগুলাও জিজ্ঞেস করবে। এই যে একটা কনভারসেশন হবে, অর্থাৎ দুইজনের মধ্যে আলাপ হবে, আলোচনা হবে, এইটাই মূলত সেকশন 1-এ প্রশ্ন আকারে থাকবে বা অডিও আকারে থাকবে। আর ওই অডিওটা শুনে শুনে আপনাকে সেকশন 1-এর প্রশ্নগুলোর আনসার তুলতে হবে বা আনসার লিখতে হবে। আরো ডিটেলস আমরা সেকশন 1-এর আলোচনা যাব পরবর্তীতে ইনশাল্লাহ। এখন সবগুলো সেকশনের ব্যাপারে আমরা একটা ব্রিফ আলোচনা শেষ করে ফেলি। সেকশন 2, a monologue or prompted monologue on a general topic. আচ্ছা, মনোলগ কি আপনারা কি কেউ বলতে পারবেন? একজন যে কথা বলে ওইটাকে মনোলোগ বলে। জি ঠিক আছে। একজনের
একজনের আলোচনাকে মনোলগ বলে, বা আমরা মনোলগকে লেকচারও বলতে পারি। তো মনোলগ শব্দটা আমরা মনোলগ শব্দটার সাথে আর একটা পরিচিত শব্দের সম্পর্ক আছে আমাদের। ওই শব্দটা হচ্ছে ডায়ালগ। ডায়ালগ মানে দুইজনের আলোচনা, আর মনোলগ মানে একজনের আলোচনা। তো সেকশন 2 তে কি হবে? সেকশন 1 এ মূলত দুইজন ব্যক্তি আলোচনা করবে, আর সেকশন 2 তে একজন ব্যক্তি আলোচনা করবে কোনো একটা জেনারেল টপিকের উপর। যেমন হয়তো কোনো একটা এলাকা নিয়ে একজন ব্যক্তি আলোচনা করতে পারে, যে অমুক এলাকার ব্যাপারে আমরা এই এই সিদ্ধান্ত নিছি। হ্যাঁ, অমুক জায়গায় একটা পার্ক ছিল, ওইটা চেঞ্জ করে ফেলছি, এই পার্কটাকে আমরা অমুক জায়গায় নিয়ে গেছি, এরকম একটা আলোচনা থাকতে পারে একটা সাধারণ বিষয়ের উপর। এরপরে আপনি পাবেন সেকশন 3। সেকশন 1-এও 10টা কোয়েশ্চেন থাকবে, সেকশন 2-তেও 10টা কোয়েশ্চেন থাকবে, এরপর সেকশন 3-তে থাকবে আরো 10টা কোয়েশ্চেন। সেকশন 3-তে থাকবে দুইজন বা তিনজন ব্যক্তির কথোপকথন, এবং কথা বলার বিষয়টা বা আলোচনার বিষয়টা হবে একাডেমিক। এই যে দুইটা বিষয়, অর্থাৎ দুইজন বা তিনজন ব্যক্তি কথা বলবে এবং তারা একাডেমিক বিষয় নিয়ে কথা বলবে, এই দুইটা বিষয়ের কারণে সেকশন 3টা অন্যান্য সেকশনগুলোর চাইতে তুলনামূলকভাবে একটু কঠিন হয়। সেকশন 3-তে আপনারা দেখতেছেন লেখা আছে যে দুইজন বা তিনজন ব্যক্তির কথোপকথন থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে 4জন ব্যক্তি পর্যন্ত কথোপকথন থাকতে পারে, সম্ভব। তবে সাধারণত এত বেশি থাকে না। তবে যত বেশি হবে আপনারা বুঝতে পারতেছেন, তত বেশি মাল্টিটাস্কিং বা ফোকাস রাখাটা কষ্ট হয়ে যাবে। এরপরে আছে সেকশন 4। সেকশন 4-এ লাস্ট 10টা কোয়েশ্চেন থাকবে, 31 to 40। এটা হবে এ মনোলগ ইন এন একাডেমিক কনটেক্সট, অর্থাৎ একাডেমিক বিষয়ের উপর একটি লেকচার বা মনোলগ। এখন আমরা সেকশন 1-এর আনসারিং স্ট্র্যাটেজিতে যাব। তবে সেকশন 1-এর আনসারিং স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো আইএলটিএস এর লিসনিং টেস্টের মাধ্যমে আসলে এক্সামিনাররা কি দেখতে চায়, বা এক্সামিনারদের আসলে টার্গেট কি, আপনাকে আপনাকে কিভাবে বা কেন তারা যাচাই করতে চায় লিসেনিং দিয়ে। লিসনিং এক্সামের উদ্দেশ্য কি, বা লিসেনিং পরীক্ষা দিয়ে তারা কি করতে চায়? আইএলটিএস এর লিসেনিং অংশের উদ্দেশ্য হচ্ছে এটা পরীক্ষা পরীক্ষা করা যে ইংরেজি শুনে তা অনুধাবন করার সামর্থ্য আপনি কতটুকু রাখেন। প্রশ্নগুলো এমন ভাবে সাজানো হয়ে থাকে যে আপনি যদি ভালোভাবে ইংরেজি শুনে না বুঝতে পারেন, তাহলে সঠিকভাবে সবগুলো প্রশ্নের উত্তরও দিতে পারবেন না। এখানে আলাদা কোনো সিস্টেম নেই যা আয়ত্ত করার মাধ্যমে আপনি ইংরেজি না বোঝা সত্ত্বেও সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। বরং আপনি একমাত্র তখনই জবাবে সমর্থ হবেন যখন আপনি ভালোভাবে অডিও এর প্রত্যেকটি কথা ধরতে পারবেন, বুঝতে পারবেন। আহ, এইটার আসলে এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হইতেছে, অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে লিসেনিং এর কথাগুলো আমি ধরতে পারি না বা বুঝতে পারি না, এটা বোঝার জন্য কোনো শর্টকাট পদ্ধতি আছে কিনা বা কোনো টেকনিক আছে কিনা। আসলে লিসনিং এর এক্সামের মূল উদ্দেশ্যটাই হইতেছে আপনি আসলে ইংরেজি শুনে বুঝতে পারেন কিনা সেটা যাচাই করা, সেটা জাজ করা, সেটা বোঝা। এখন আপনার যদি এই জায়গাতেই বা এই স্কিল বা দক্ষতাতেই আপনার যদি দুর্বলতা থাকে, তাহলে এখানে আসলে আলাদা কোনো টেকনিক ইউজ করে এটাকে কাভার করা কোয়াইট ইম্পসিবল। এই জন্য আপনার যদি লিসেনিং বেসিক স্কিলেই সমস্যা থাকে, তাহলে আপনার উচিত বেসিক লিসেনিং স্কিল ইমপ্রুভ করা। তখনই আপনার লিসেনিং এ ওভারঅল ভালো একটা রেজাল্ট আশা করতে পারবেন। এখন বেসিক লিসেনিং স্কিল উন্নত করার জন্য আমি টেকনিক বলতে পারবো। এইখানে আমি কিছু সাজেশন দিতে পারবো যে এই এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে আপনার বেসিক লিসেনিং স্কিল ডেভেলপড হবে। যেমন আপনি ট্রান্সক্রিপশন করতে পারেন, অনুলিখন, অর্থাৎ কথা শুনে শুনে লেখা। এতে দেখা যাবে অনেক সময় আমরা লিসনিং শুনতে গেলে অনেক সময় অনেক শব্দ মিস করে ফেলি। হ্যাঁ, এবং ওইগুলোর প্রতি আলাদা খেয়াল রাখা হয় না। অনুলিখন শুরু করলে দেখা যাবে যে আমি প্রত্যেকটা শব্দের প্রতি খেয়াল রাখা আমার বেড়ে যাইতেছে।
আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা যখন অডিও বুক শুনবো ইউটিউব থেকে অথবা কোনো পডকাস্ট শুনবো, তখন আমরা সাবটাইটেল অন করে ফেলতে পারি বা ক্যাপশন অন করে ফেলতে পারি। এতে আমি প্রত্যেকটা শব্দ শোনার পাশাপাশি ওইটা পড়তেও পারবো, তখন কোনো শব্দ আমার মিস যাবে না। এবং ওভারঅল লাস্টলি আমরা যেটা করতে পারি, যেটা আসলে সব থেকে বেশি জরুরি লিসেনিং স্কিল উন্নত করার জন্য, সেটা হলো বেশি বেশি করে লিসনিং করা, অর্থাৎ নেটিভদের কথাবার্তা বেশি করে শোনা। এখানে কিন্তু আমি একটা স্পেসিফিক শব্দ বলছি, সেটা হলো নেটিভদের কথা বলছি, যে নেটিভদের কথা আমার বেশি বেশি শুনতে হবে। কেন নেটিভদের কথা শুনতে হবে? কেন অন্য অঞ্চলের মানুষের ইংরেজি কথা শুনলে হবে না? কারণ আইএলটিএস এর এক্সামে কিন্তু নেটিভদের অ্যাকসেন্টে প্রশ্নগুলো হবে। তাই অন্য অ্যাকসেন্টের ইংলিশ আলোচনা যদি যদি আপনি শুনেন, তাহলে আপনার হয়তো ভোকাবুলারি ভালো হবে, আপনার হয়তো গ্রামাটিক্যাল রেঞ্জের জন্য ভালো হবে, কিন্তু আপনার আইএলটিএস এর প্র্যাকটিসের জন্য ওইটা খুব বেশি ভালো হবে না। কারণ আপনি, আপনার উদ্দেশ্য আইএলটিএস যেহেতু দিতে চাচ্ছেন, তাই আপনার উচিত আইএলটিএস এ যে অ্যাকসেন্ট গুলো আসবে ওই অ্যাকসেন্টের সাথে ইউজ টু হয়ে যাওয়া, বা ওই অ্যাকসেন্টের লিসেনিংটা যেন আপনি ভালো করতে পারেন, ওইদিকে মনোযোগ দেয়া। এখন আমরা লিসেনিং এর সেকশন 1 এর আনসারিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা শুরু করতে পারি। তবে এইটা করার আগে আমি আপনাদেরকে বলবো, কেমব্রিজের কেমব্রিজের বুক 15 টেস্ট 1 এর বইটা বের করার জন্য। কেমব্রিজ 15 কেমব্রিজ 15 এর টেস্ট 1টা বের করার জন্য, অর্থাৎ কেমব্রিজের 15 নম্বর বইয়ের প্রথম টেস্ট। আমরা আমাদের লিসেনিং এর সেকশন 1 এর আনসারিং আমার কাছে কত স্ট্র্যাটেজি গুলা। পর্যন্ত আছে? জি, আমার কাছে 14 পর্যন্ত আছে, কেমব্রিজের 14 পর্যন্ত বইগুলো আছে, পরগুলা কিনা হয় নাই। তো সেকশন 1 এর আনসারিং স্ট্র্যাটেজিতে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হলো রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। অর্থাৎ কেমব্রিজের কেমব্রিজের বই আমাদের সামনে যেটা আছে ওইটাতে যদি আমরা দেখি, যে প্রথমে একেবারে শুরুতেই ইনস্ট্রাকশন দেওয়া থাকে, অর্থাৎ আপনাকে বলা থাকে আপনি কি করবেন। ফর এক্সাম্পল, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথমেই লেখা আছে রাইট ওয়ান ওয়ার্ড এন্ড ওর এ নাম্বার ফর ইচ আনসার। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনি একটি শব্দ অথবা একটি নাম্বার দিতে পারবেন, অথবা একটি শব্দ এবং এর সাথে একটি নাম্বারও দিতে পারবেন। এন্ড ওর এটা দিয়ে বোঝায় যে ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার অথবা ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার, অর্থাৎ একটার বেশি ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না, আবার একটার বেশি নাম্বারও আপনি ব্যবহার করতে পারবেন না, কিন্তু চাইলে একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার আপনি ব্যবহার করতে পারবেন। এই ইনস্ট্রাকশন গুলা ভালো করে খেয়াল করা জরুরি, কারণ অনেক সময় আপনাকে বলে দিতে পারে যে রাইট টু ওয়ার্ডস এন্ড অর এ নাম্বার, এরকম বলতে পারে, অথবা বলতে পারে রাইট থ্রি ওয়ার্ডস এন্ড অর থ্রি নাম্বারস, এরকম কিছু বলতে পারে। তো এইটার উপর নির্ভর করতেছে যে আপনি আসলে লিসনিং যখন শুনতেছেন তখন কতটা ওয়ার্ড পর্যন্ত আপনি বসাবেন। অনেক সময় দেখা যায় একসাথে দুইটা ওয়ার্ড বসালেও গ্রামাটিক্যালি এটা সেন্স মেক করতেছে, কিন্তু যেহেতু ইনস্ট্রাকশনের বিরুদ্ধে যায়, সেহেতু আপনাকে ওইখানে মার্ক দিবে না বা মার্ক কেটে দেবে। এই জন্য ইনস্ট্রাকশনের দিকে প্রথমে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আন্ডারস্ট্যান্ড এন্ড আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। তবে কিওয়ার্ড আন্ডারলাইন এবং আন্ডারস্ট্যান্ডিং, কিওয়ার্ড আন্ডারলাইন করার আগে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটি হলো আমাদেরকে বিষয়বস্তুটা বুঝতে হবে। অর্থাৎ আমরা কোন বিষয়ের উপর প্রশ্ন হচ্ছে ওইটা যেন আগে খেয়াল করি। যেমন এখানে দেখেন কি বলছে, ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি। তো রিক্রুটমেন্ট এজেন্সি মানে হচ্ছে
এমন একটা এজেন্সি যেটা মানুষ কাজের জন্য মানুষ রিক্রুট করে বা কাজের জন্য মানুষ নেয়। ব্যাংক সাইড হচ্ছে ওই এজেন্সির নাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে কোন শব্দগুলো আমার কিওয়ার্ড হতে পারে এবং কোন শব্দগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। যেই শব্দগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ বা যেই শব্দগুলোকে আমি কিওয়ার্ড হিসাবে ধরে নিতে পারি, ওই শব্দগুলো আমি আন্ডারলাইন করে ফেলবো। আমরা একসাথে দেখতে পারি যে কোন কোন শব্দগুলো আমরা আন্ডারলাইন করতে পারি। যেমন প্রথমেই দিছে যে অ্যাড্রেস অফ এজেন্সি 497 ইস্ট সাইড ডকল্যান্ডস। দ্বিতীয় দিছে নেম অফ এজেন্ট বেকি। এইখানে আমার প্রথম প্রশ্নটা আমি পেলাম। যেহেতু আমার প্রশ্নটা এখানে, তাই উপরের লাইনে আমি আর কোনো কিছু বা কোনো শব্দকে আন্ডারলাইন করতেছি না বা কোনো শব্দকে কিওয়ার্ড হিসেবে ধরতেছি না। আমি কিওয়ার্ড হিসেবে ধরতেছি প্রশ্ন যেই লাইনে আছে বা প্রশ্নের আশেপাশে যে শব্দগুলো আছে ওগুলার মধ্যে থেকে আমি কিওয়ার্ড চয়ন করতেছি। যেমন এখানে আমি কিওয়ার্ড হিসেবে নিলাম নেম। কেন? কারণ প্রশ্নের মধ্যে কি চাইছে? এজেন্টের নাম চাইছে। তাই নামটা যদি আমি কিওয়ার্ড হিসেবে ধরে নেই, তখন অডিও ডায়ালগের মধ্যে বা আলোচনার মধ্যে যখন ওই এজেন্টের নাম বলবে, তখন আমি ইজিলি ওইটা ধরতে পারবো। এরপরে আমি বেকি এর নিচেও আন্ডারলাইন করে ফেলবো, কারণ নামের প্রথম অংশ বেকি এবং পরের অংশটা অডিওর মধ্যে বলবে। 3 নম্বরে আমরা দেখি ফোন নাম্বার বলছে, বাট ওইটাতেও আন্ডারলাইন দেওয়ার কিছু নাই, তাই আমরা এখানে আন্ডারলাইন করব না। এরপরে দ্বিতীয় প্রশ্নে আছে বেস্ট টু কল হার ইন দা ড্যাশ। ওইখানে আমরা দেব এই জায়গার মধ্যে আন্ডারলাইন করতে পারি, অর্থাৎ আমরা কখন তাকে কল দেব বা কখন এজেন্টকে কল দেব ওইটা। আচ্ছা, আমরা 3টা দেখছি এখন পর্যন্ত কিওয়ার্ড। পরের গুলাতেও আমরা দেখবো, পরে আরো 2-3টা এক্সাম্পল দেখবো। তবে তার আগে আমি আরেকটা জিনিস বলে ফেলি, সেটা হলো যে আমরা কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে, কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয় খেয়াল রাখবো। প্রথমত আমরা খেয়াল রাখবো যে আমার ব্ল্যাঙ্কের আশেপাশেই না। ঠিক আছে, যেমন আমি এখানে দেখতেছি প্রথমটাতে নেম অফ এজেন্ট বেকি সামথিং। যেহেতু এখানে একটা ব্ল্যাঙ্ক আছে এই এই প্রশ্নের মধ্যে বা এই সেন্টেন্সের মধ্যে, তাই আমি এই সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড খুঁজতেছি। কিন্তু এই সেন্টেন্সে যদি ব্ল্যাঙ্ক থাকতো না, যেমন উপরের সেন্টেন্সে অ্যাড্রেস অফ এজেন্সি, ওইখানে ব্ল্যাঙ্ক নাই, ওইখানে কিন্তু আমি কিওয়ার্ডটা খুঁজবো না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কিওয়ার্ড আমি কিভাবে চয়ন করব, এটার জন্য দ্বিতীয় একটা পয়েন্ট আছে, সেটা হলো যে আমি দেখব যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে কি চাইছে, সেইটা আমি বোঝার চেষ্টা করব। ওইটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার জন্য কিওয়ার্ডটা চুজ করা ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল, প্রথমটাতে আমরা দেখছি যে নেম অফ এজেন্ট বলে বেকি সামথিং বলছে। তো এই পুরো সেন্টেন্স দেখে আমি বুঝতে পারতেছি যে এখানে বেকি সামথিং হলো নাম, একটা নাম। তাছাড়া এখানেও লেখা আছে নেম অফ এজেন্ট দিয়ে ডট ডট। এটা কোয়াইট ক্লিয়ার যে আমাকে এখানে একজনের নাম লিখতে বলবে। অডিও শুনে শুনে আমাকে এখানে একজনের নাম লিখতে হবে, এই জন্য আমি নেইমের নিচে আন্ডারলাইন করছি। একইভাবে 2 নম্বর কোয়েশ্চেনে যদি আমরা দেখি বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ। কল হার ইন, এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে সময়ের কথা বুঝাইছে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কল দেওয়াটা বেস্ট হবে, এইটা বলছে বা এইটা আলোচনা করবে। তো এই 2টা বিষয় মাথায় রেখে আমরা কিওয়ার্ড ঠিক করে ফেলবো। মানে আমি যদি খুব দ্রুত কিছু কিওয়ার্ড সিলেক্ট করে ফেলি, এর মধ্যে আছে যে 3 নম্বর হচ্ছে মাস্ট হ্যাভ গুড স্কিলস, সামথিং স্কিলস, কোন এক ধরনের স্কিলস এর কথা বলছে। জবস আর ইউজুয়ালি ফর এট লিস্ট
ইউজুয়ালি, ফর অ্যাট লিস্ট। হ্যাঁ, পে ইজ ইউজুয়ালি, ইউজুয়ালি এই শব্দগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কেন? ইউজুয়ালি মানে কি? ইউজুয়ালি মানে সাধারণত। তো প্রশ্নের মধ্যে কি করতে বা অডিওর মধ্যে এরকম বলতে পারে যে জবের সময়কাল সাধারণত এতদিন হয়, কিন্তু কোনো কোনো সময় এতদিনও হতে পারে। তো এইখানে দেখেন, একটা উত্তরে বলছে সাধারণত, আর একটা উত্তরে বলছে কোনো কোনো দিন। তো তখন আমরা কোন উত্তরটা নেব? যেটা সাধারণত বলছে ওইটা, কারণ আমাকে প্রশ্নের মধ্যে বলছে ইউজুয়ালি কত হয় ওইটা লেখার জন্য। এরপর আমরা পার আওয়ারের মধ্যে দিব, কারণ পার আওয়ার না বলে অন্য কিছু বলতে পারে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম, এখন আমরা আবার আনসারিং স্ট্র্যাটেজিতে ফিরে যাই, দেখি আর কি কি স্ট্র্যাটেজি আছে। 3 নাম্বার হইতেছে ইউজ নিউমেরিক ফর্ম, অর্থাৎ ব্ল্যাঙ্কের যেই যেই জায়গায় আমি নাম্বার লিখতে পারবো ওই জায়গাগুলোতে আমি যেন নাম্বার লিখি, ওই জায়গাগুলোতে আমি যেন সংখ্যায় না লিখি। ফর এক্সাম্পল, আমাকে যদি বলা হয় যে কোনো একটা প্রশ্নের উত্তরে লেখা আছে, দেওয়া হলো 12, ওইখানে আমি চাইলে 12ও লিখতে পারি, আবার আমি চাইলে এটাও লিখতে পারি 12, ঠিক না? তখন আমি কোনটা লিখবো? দুইটা লিখলেই সঠিক হবে, কিন্তু বেটার হবে এইটা লেখা। কেন বেটার? কারণ এই 12টা লিখতে গেলে আমার স্পেলিং এ ভুল হতে পারে, এবং লিসনিং এ যদি স্পেলিং এ ভুল হয়, একটা ভুলও যদি হয়, তাহলে ওইটা 1 মার্ক পুরোটাই কাটা যাবে। সো এই হিসাবে আমরা নিউমেরিক ফর্ম বা নাম্বার ইউজ করার চেষ্টা করব। এরপরে আছে সিম্বল। সিম্বল কি? সিম্বলের একটা উদাহরণ দিই, যে মনে করেন আপনাকে বললো যে টিকেটের দাম কত। হ্যাঁ, টিকেটের দাম কত জিজ্ঞেস করার পর আপনাকে বললো 10 পাউন্ডস, যে 10 পাউন্ড। এখন আপনি চাইলে পাউন্ডস লিখতে পারেন, আবার আপনি চাইলে এভাবেও লিখতে পারেন। সরি, আমি ডলার্সের এক্সাম্পল দিই, $10। তখন আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, আবার চাইলে আপনি এভাবেও লিখতে পারেন $10। এখন আপনি কোনটা লিখবেন এটা আপনার ইচ্ছা, আপনি উপরেরটাও লিখতে পারেন, নিচেরটাও লিখতে পারেন, দুইটাই সঠিক হবে। যেহেতু বলছে ওয়ান ওয়ার্ড এন্ড ওর এ নাম্বার, তো উপরেরটাতে একটা নাম্বার আছে এবং একটা ওয়ার্ড আছে, সো এটা ইনস্ট্রাকশনের বিপরীত হবে না, ইনস্ট্রাকশনের খিলাফ হবে না, সেই হিসাবে এটা এটাও লিখতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো বা সাজেশন দিব এটা লেখার জন্য, যেহেতু এখানে আবার ওই ডলারের স্পেলিং এর ইস্যুটা আসতেছে না, অথবা ডলার লিখবেন নাকি ডলার্স লিখবেন এই ইস্যুগুলো আসতেছে না, সো আপনার জন্য একটু ইজিয়ার হবে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার, সেটা হলো সিম্বলটা যদি আমার জানা না থাকে, তাহলে আমি যেন আবার সিম্বল দিতে না যাই। সিম্বলের ব্যাপারে যদি সন্দেহ থাকে, তাহলে যেন আমি সরাসরি ডলারই লিখে ফেলি, কারণ ডলারের সিম্বল দিতে গিয়ে যদি আমি টাকার সিম্বল দিয়ে ফেলি বা পাউন্ডের সিম্বল দিয়ে ফেলি, তাহলে ওইটা কিন্তু আবার আবার আমার মার্ক পুরোপুরি কেটে ফেলবে। ইউ ক্যান সার্কেল দ্য কোয়েশ্চেন নাম্বারস ইফ ইউ ফিল কমফোর্টেবল। এটার মানে কি? এটার আমি একটা এক্সাম্পল দেখাই। দেখুন, আমরা যে কোয়েশ্চেন দেখতেছি এটার মধ্যে এই যে কোয়েশ্চেন যেগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো যে লেখা, এগুলা কিন্তু পুরোপুরি ক্লিয়ার না, একটু হেইজি। হ্যাঁ, একটু ঝাপসা বা একটু এই চোখে পড়ার মতো না পুরোপুরি। তো এগুলা যাতে চোখে পড়ে, এই চোখে পড়ার জন্য আমরা চাইলে এগুলাকে এরকম সার্কেল করে ফেলতে পারি পরীক্ষার হলে। এখন কিন্তু চোখে একটু ইজিলি পড়তেছে। এটা করলে কি হবে, যখন আলোচনা শুরু করবে তখন ইজিলি আমি ট্র্যাক রাখতে পারবো যে আমার আনসারটা আসলে কোন জায়গায় আমার খুঁজতে হবে। তবে এটা খুব বেশি জরুরি না, এটা করা জরুরি না, বরং এটা করতে গেলে যদি আপনার সময় চলে যায় বা সময় নষ্ট হয়, তাহলে এটা করার দরকার নেই। এটা তখনই করবেন যখন আপনি কনফিডেন্ট থাকবেন যে আপনার সময় এনাফ আছে,
এবং আপনার আসলে এত বেশি পড়ার দরকার নেই, আপনি পড়েও ফেলছেন তখন। এরপরেরটা কি? বি ওয়ারি অফ স্পেলিং মিস্টেকস, অর্থাৎ স্পেলিং এর ব্যাপারে সাবধান হতে হবে। কেন স্পেলিং এর ব্যাপারে সাবধান হতে হবে? কারণ আগেই বলছি যে স্পেলিং এ যদি একটা ভুলও আপনি করেন তাহলে ওইটার জন্য আপনার ফুল কোয়েশ্চেনের মার্ক কাটা যাবে, অর্থাৎ 1 মার্ক কাটা যাবে। একটাতে একটা ভুল করলে ওইটার মার্ক কাটা যাবে। বিহেভিয়ারি অফ সিঙ্গুলার এন্ড প্লুরাল কেসেস, সিঙ্গুলার এবং প্লুরালের ব্যাপারেও সাবধান থাকতে হবে। সিঙ্গুলার না প্লুরাল কোনটা বসবে এটা নির্ভর করবে সেন্টেন্সের উপর, সেন্টেন্সের কনটেক্সটের উপর। সেন্টেন্সের কনটেক্সট যদি বলে সিঙ্গুলার ইউজ করার জন্য আপনি সিঙ্গুলার ইউজ করবেন। সেন্টেন্সের কনটেক্সট থেকে যদি বোঝা যায় ওখানে প্লুরাল হবে তাহলে আপনি প্লুরাল ইউজ করবেন। আর এই ক্ষেত্রেও একটা সহজ একটা টেকনিক আছে বা সাজেশন আছে, সেটা হলো লিসেনিং লিসনিং এর মধ্যে, অডিওর মধ্যে তারা যেইটা ব্যবহার করবে, তারা যদি সিঙ্গুলার ব্যবহার করে তাহলে আপনিও সিঙ্গুলার লিখবেন, আর তারা যদি প্লুরাল ব্যবহার করে তাহলে আপনিও প্লুরাল লিখবেন। কারণ সাধারণত বেশিরভাগ সময় এইখানে কোনো তারতম্য হয় না, অডিওতে যেইটাই বলে কোয়েশ্চেনের মধ্যেও সেই কনটেক্সটে আসে। আন্ডারস্ট্যান্ড দ্যাট কোয়েশ্চেনস আর প্যারাফ্রেজড লট, এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। লিসনিং অংশ সহজ হয় তুলনামূলকভাবে, এর মানে এই নয় যে সোজা সাপটা আপনাকে অডিওতে যেটা বলবে ওইটাই কোয়েশ্চেনের মধ্যে আসবে, বরং অডিওতে যেভাবে বলবে কোয়েশ্চেনের মধ্যে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। অনেক সময় সোজা সাপটা আসতে পারে, বাট অনেক সময় বা বেশিরভাগ সময়ই সোজা সাপটা আসবে না, বরং তারা প্যারাফ্রেজ করে আপনাকে কোয়েশ্চনটা দিবে। এন্ড লাস্টলি ট্রাই টু প্রেডিক্ট দ্য আনসার্স, এটা আমরা অলরেডি কভার করছি যে আনসারটা আমরা আগে থেকেই বোঝার চেষ্টা করব যে আনসারের ধরনটা কিরকম হবে। এটা বুঝলে আমার লাভ কি? এটা বুঝলে আমার দুইটা লাভ হবে। প্রথমত লাভ হবে যে আমি কিওয়ার্ড ঠিক চুজ করতে পারবো, এবং দ্বিতীয়ত আমি যখন ল- যখন এই অডিওতে যখন কথা বলবে তখন আমার জন্য ফোকাস করাটা ইজি হবে বা কোয়েশ্চেনের আনসার খোঁজাটা ইজি হবে। আচ্ছা, কিওয়ার্ডের ব্যাপারে একটা বিষয় বলা জরুরি মনে করতেছি, সেটা হলো কিওয়ার্ড দাগানোর পর যখন আলোচনা শুরু করবে তখন কি আমি শুধু কিওয়ার্ডের দিকেই মনোযোগ দিব নাকি পুরোটার দিকে মনোযোগ দিব, পুরো আলোচনার দিকে মনোযোগ দিব? এটার উত্তর হচ্ছে আমি পুরো আলোচনার দিকে মনোযোগ দিব। শুধু কিওয়ার্ডের দিকে মনোযোগ দিলে হবে না, বরং আমি যদি শুধু কিওয়ার্ডের দিকে মনোযোগ দেই তাহলে আমি আলোচনায় খেই হারিয়ে ফেলবো। আলোচনায় আমি আলোচনার মধ্যে আমি হারিয়ে যাব, আমি খুঁজে পাবো না বা বুঝতে পারবো না যে আসলে স্পিকার কোথায় আছে এবং আমি কোথায় আছি। এই জন্য ফার্স্ট টু লাস্ট স্পিকারকে ফলো করতে হবে, এটা হলো রুল নাম্বার 1। তাহলে কিওয়ার্ডের লাভ কি বা কিওয়ার্ডের বিশেষত্ব কি? কিওয়ার্ডের বিশেষত্ব হচ্ছে কিওয়ার্ডে আপনি এক্সট্রা ফোকাস দিবেন, বাকিগুলোর মধ্যে একটা জেনারেল ফোকাস দিবেন বা সাধারণ ফোকাস দিবেন, আর কিওয়ার্ডের মধ্যে স্পেসিফিকলি এক্সট্রা ফোকাস দিবেন। এটা হলো একটা প্রশ্ন। আরেকটা বিষয় হলো যেটা যেটা বলা জরুরি মনে করতেছি, সেটা হলো যে লিসনিং এর সময় আপনি স্পিকারের কথায় কতটুকু মনোযোগ দিব, আর প্রশ্ন বোঝার জন্য বা প্রশ্ন পড়ার ক্ষেত্রে বা প্রশ্নের দিকে কতটুকু মনোযোগ দিব। তো আমার কাছে মনে হয় যে লিসেনারের কথা শোনার মধ্যে আপনি 30 থেকে 40% ফোকাস দিতে পারেন, এবং আপনি কোয়েশ্চন পেপারের মধ্যে 60 to 70% ফোকাস দিতে পারেন। আমার কাছে এটা ব্যালেন্সিং মনে হয়। তো এটা আসলে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম মনে হতে পারে, যেহেতু এখানে মাল্টিটাস্কিং করতে হইতেছে এই জন্যই এই জন্য এটা আসলে করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। তবে এখানে একটা ট্রিক বা এটা একটা সাজেশন আমি দিতে পারি, সেটা হলো যে আপনি যখন এক্সাম হলে যাবেন বা আপনি যখন প্রশ্নগুলো সলভ করবেন তখন আপনার মেন্টালিটি বা আপনার পার্সপেক্টিভটা কি থাকবে। হ্যাঁ, এই ব্যাপারে আমি একটা সাজেশন দিতে পারি। আপনি এই মেন্টালিটি বা এই পার্সপেক্টিভ থেকে উত্তর লিখবেন যে আপনি একটা লেকচার অ্যাটেন্ড করতেছেন এবং লেকচারের নোট আপনাকে আগেই দিয়ে দিছে, নোটটা হইতেছে প্রশ্নপত্র। তবে নোটের মধ্যে কিছু জায়গায় কিছু শব্দ মিসিং আছে। তো
আপনার কাজ হবে লেকচার শুনে শুনে নোট মিলানো এবং ওই ব্ল্যাঙ্কগুলোও পূরণ করে ফেলা সাথে সাথে পাশাপাশি। এই মানসিকতা যদি আপনার থাকে বা আপনি এই মাইন্ডসেট নিয়ে যদি প্রশ্নের উত্তর দিতে বসেন, তাহলে আমার ধারণা আপনার প্যানিকিং একটু কম হবে এবং আপনার টেনশনও একটু কমে যাবে। আর আপনি মূল আলোচনার দিকে ফোকাস করতে পারবেন। কারণ আলোচনায় যদি আপনি ফোকাস করতে না পারেন, কনসেন্ট্রেশন দিতে না পারেন, তাহলে আপনার জন্য কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া সহজ হলেও সবগুলা প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। তাছাড়া লিসনিং অংশের সেকশন 1 কিন্তু সব থেকে সহজ হয়। এই কারণে আমরা যদি ওভারঅল লিসনিং এ একটা ভালো মার্ক পেতে চাই, তাহলে সেকশন 1 এর সবগুলাই আমার টার্গেট থাকতে হবে যেন সেকশন 1 এর সবগুলা আমি উত্তর দিতে পারি সঠিকভাবে, যেহেতু সেকশন 1টা ইজি হয়। এখানে যদি আমি মিস করে ফেলি, তাহলে বাকি সেকশন গুলাতে সবগুলা সঠিকভাবে লিখতে পারার সম্ভাবনাও কিন্তু আমার কমে যাবে। আর যেহেতু এটা শুরুর প্রশ্ন বা একেবারে শুরুর দিকের প্রশ্ন, সেই হিসাবে আমি এখানে যদি একটু ভালো করতে পারি, তাহলে ওভারঅল এক্সামের কনফিডেন্স ওইটা আমাকে বাড়িয়ে দেবে। এই এই ব্যাপারে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা সরাসরি এটা সলিউশনে চলে যেতে পারি ইনশাল্লাহ। কারো কি কোনো প্রশ্ন আছে? Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. Now listen carefully and answer questions 1 to 5. Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. The agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. Okay, thanks. So, is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jameson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems. It's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two.
Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. কোয়েশ্চেন 1 থেকে 5 শেষ হয়েছে। এখন আমরা 1 থেকে 5 একবার একসাথে রিভিউ করে ফেলবো, এরপর আবার 6 থেকে 10 সলভ করব রিভিউয়ের পর। কারণ রিভিউ করার পর আমরা আমাদের ভুলগুলা বা আরো কিছু বিষয় আমরা ইজিলি ধরতে পারবো। তাহলে আমরা রিভিউ শুরু করে ফেলি। সবাই তো আনসার লিখছেন, ঠিক না? আচ্ছা, এখন আপনি আপনার আনসারগুলো মিলিয়ে ফেলুন, এরপর আমি জেনে নিব সবার কাছ থেকে কার কেমন হলো। To 5. Hi, Amber. Yes, fine. To get more information. Carefully and answer questions 1 to 5. Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information. হ্যালো উইলিয়াম, দিস ইজ এম্বার। তো এম্বার একজন মহিলা, সে উইলিয়াম একজন পুরুষকে কল করছে কিছু ইনফরমেশনের জন্য। কি বিষয় ইনফরমেশন, এটা আলোচনায় আসতেছে। About the job agency you mentioned. অ্যাবাউট দ্য জব এজেন্সি ইউ মেনশনড। তো জব এজেন্সির ব্যাপারে কিছু প্রশ্ন করতে চায় বা কিছু ইনফরমেশন জানতে চায়, ওইটার ব্যাপারে জানার জন্য ফোন করার জন্য উইলিয়াম বলছে এম্বারকে। তারপর এম্বার বলবে ইজ নাও এ গুড টাইম, অর্থাৎ এখন যে ফোন দিছে এটা কি ভালো সময়, অর্থাৎ এখন কি কথা বলতে পারবা? Now a good time. Hi, Amber. Yes, fine. See, এরপর উইলিয়াম বলছে হাই এম্বার, ইয়েস ফাইন, অর্থাৎ এখন হ্যাঁ ঠিক আছে, এখন কথা বলতে পারবো। I was talking about is called Bankside. এরপর উইলিয়াম বলতেছে যে দ্য এজেন্সি আই ওয়াজ টকিং অ্যাবাউট ইজ কল্ড ব্যাংকসাইড, যে আমি যে এজেন্সির কথা বলতেছিলাম ওইটার নাম হলো ব্যাংকসাইড, যেটা আমরা প্রথমেই আলোচনা করছি বা আমরা টাইটেলের মধ্যে দেখতে পাচ্ছি যে ব্যাংকসাইড রিক্রুটমেন্ট এজেন্সি। Based in Docklands. I can tell you the address now. 497 East Side. ইটস বেসড ইন ডকল্যান্ডস, যে ডকল্যান্ডস এটা মূলত ডকল্যান্ডে আছে, ডকল্যান্ড এলাকার নাম। আই ক্যান টেল ইউ দ্য অ্যাড্রেস নাও, আমি এখন তোমাকে অ্যাড্রেসটা বলতে পারি, 497 ইস্ট সাইড। তো অ্যাড্রেসটা বলছে। তো আমি কিন্তু দেখেন পুরোটাই শুনতেছি, ঠিক আছে, শুরু থেকেই আমি শুনতেছি। আমি কিন্তু আলোচনার শুরু করার পরে আমি 1 নম্বরে চলে যাই নাই, ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের মধ্যে বা ব্ল্যাঙ্কের মধ্যে আমি আসি নাই, এবং আমি এখানে আছি। তবে হ্যাঁ, আমার ব্ল্যাঙ্কের অংশের দিকে আমার এক্সট্রা মনোযোগ আছে, নেইমের মধ্যে আমার এক্সট্রা মনোযোগ আছে, বেকির মধ্যে আমার এক্সট্রা মনোযোগ আছে। যদি ওই বিষয়গুলাতে আলোচনা শুরু করে তাহলে যেন আমি আমার ফোকাসটা 100% দিতে পারি, এই জন্য। Okay, thanks. So, is there anyone in particular I should speak to there? So is there anyone in particular I should speak to there? যে ওইখানের কোনো স্পেসিফিক কোনো ব্যক্তি আছে কিনা যার সাথে আমার কথা বলা উচিত? The agent I always deal with is called Becky Jameson. তারপর উইলিয়াম বলতেছে the agent I always deal with is called Becky Jameson, অর্থাৎ আমি যে এজেন্টের সাথে সবসময় কাজ করি তার নাম হচ্ছে বেকি জেমসন। এরপর জেমসন অংশটার বানান বলে দিবে। নামের ক্ষেত্রে এটা সাধারণত করে যে নামটা যদি খুব কমন সারনেম না হয় তাহলে, বা কমন সারনেম হলেও সাধারণত নামের স্পেলিংটা তারা বলে দেয়। নামের স্পেলিংটা তারা বেশিরভাগ সময় বা সব সময়ই আপনাকে বলে দেবে, এই কারণে এটা নিয়ে টেনশন হওয়ার দরকার নেই। Let me write that down. Becky Jameson. Jamieson. JAMIESON, এটা হচ্ছে নামের বানান। have her direct line. ডু ইউ হ্যাভ হার ডাইরেক্ট লাইন, যে সরাসরি যোগাযোগ করার কোনো সিস্টেম আছে কিনা। তো ডাইরেক্ট লাইন বলতে বোঝায় আসলে ফোন নাম্বার। তো দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার সরাসরি বলে নাই, এটা কিন্তু সিনোনিম দিয়ে দিছে বা প্যারাফ্রেজ করে বলছে। Yes, it's in my contacts somewhere. Right, here we are.
07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. I wouldn't call her until the afternoon if I were you. এখানের মধ্যে কিন্তু দুই নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিছে। I wouldn't call her until the afternoon if I were you. যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, if I were you, আমি যদি তুমি হতাম বা আমি যদি তোমার জায়গায় থাকতাম, then I wouldn't call her until the afternoon. তাহলে আফটারনুন হওয়ার আগ পর্যন্ত আমি কল দিতাম না, বেকিকে কল দিতাম না আফটারনুন হওয়ার আগ পর্যন্ত। তাহলে আনসার কি হবে? বেস্ট টু কল হার ইন দ্য আফটারনুন, অর্থাৎ আফটারনুনে বা দুপুরে কল দেওয়াটা হচ্ছে বেস্ট। She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's always busy in the morning trying to fill last minute vacancies. অর্থাৎ মর্নিং এ বা সকালবেলায় বেকি সবসময়ই ব্যস্ত থাকে লাস্ট মিনিট ভ্যাকেন্সি বা শেষ সময়ের যে ভ্যাকেন্সি গুলো এগুলো ফিল আপ করতে গিয়ে। তো এইখানে দেখেন ভালো করে যদি আমি না শুনি তাহলে আমি কিন্তু কনফিউজড হয়ে যাব যে আনসার আফটারনুন দিব নাকি মর্নিং দিব। কিন্তু একটু ভালো করে যদি আমি লিসনিং করতে পারি বা শুনতে পারি তাহলে এটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যায় যে আনসার হবে আফটারনুন। কারণ মর্নিং এর ব্যাপারে বলছে যে ব্যস্ত থাকে, তাহলে ব্যস্ত সময় তো কল দেওয়ার কোনো মানে নাই। আর আফটারনুনের ব্যাপারে কি বলছে যে উইলিয়াম যদি এম্বারের জায়গায় থাকতো তাহলে উইলিয়াম আফটারনুনে কল দিত। এটা থেকে তো বোঝা যাইতেছে যে কি আফটারনুনে কল দেওয়াটাই বেস্ট। She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. It's mainly clerical and admin jobs they deal with. যে এম্বার জিজ্ঞেস করতেছে যে তাদের বেশিরভাগ কাজই তো মনে হয় ক্লেরিক্যাল এবং অ্যাডমিন রিলেটেড বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড। দেখেন আমরা কিন্তু পরের সেন্টেন্সে চলে আসছে টিপিক্যাল জবস হেডলাইনের অধীনে যে লেখাটা ক্লেরিক্যাল এন্ড অ্যাডমিন রোলস। তো ক্লেরিক্যাল এবং অ্যাডমিন শব্দটা এই শব্দ দুইটা প্যারাফ্রেজ করে নাই, সিনোনিম ইউজ করে নাই, যেভাবে আছে ওইভাবেই রেখে দিছে। তো এই হিসাবে আমাদের জন্য খেয়াল রাখাটা সহজ হয়ে গেল। I know you're hoping to find a full-time job in the media eventually. I know you are trying to find a full-time job in the media eventually, অর্থাৎ মানে এক পর্যায়ে গিয়ে তুমি মিডিয়াতে কাজ করতে চাও, এটা আমি জানি। But Becky mostly recruits temporary staff for the finance sector. Becky mostly recruits temporary staffs for the finance sector. অর্থাৎ ফাইন্যান্স সেক্টরের জন্য, ফাইন্যান্স ইন্ডাস্ট্রির জন্য বেকি সাধারণত সাময়িকভাবে বা সাময়িক সময়ের জন্য কি করে মানুষ রিক্রুট করে বা স্টাফ রিক্রুট করে। ওইটাও কিন্তু লেখা আছে মেইনলি ইন দা ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। এরপরে এখন এটা তো আমার আলাদা ফোকাস দেওয়ার গুরুত্বপূর্ণ না আলাদা করে ফোকাস দেওয়া, আমি জাস্ট খেয়াল রাখলাম যে কি বলতেছে বা কোথায় আছে স্পিকার। এখন আসছে 3 নাম্বার কোয়েশ্চনের জায়গায়। 3 নাম্বার কোয়েশ্চনে কি বলছে? মাস্ট হ্যাভ গুড স্কিলস, গুড সামথিং স্কিলস, অর্থাৎ কোন এক ধরনের স্কিলের কথা বলবে, ওইটা আমার এখন দেখা দরকার। Which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. এম্বার বলতেছে আই এম জাস্ট এ বিট ওয়ারিড বিকজ আই ডোন্ট হ্যাভ মাচ অফিস স্কিলস, যে বা অফিস এক্সপিরিয়েন্স, যে আমার অফিস এক্সপিরিয়েন্স বেশি না থাকায় আমি একটু ভয়ের মধ্যে আছি বা একটু ওয়ারি করতেছি, একটু চিন্তায় আছি। কেন? কারণ আমার অফিস এক্সপিরিয়েন্স নাই, তার মানে অফিস সংক্রান্ত স্কিল গুলা নাই। সো স্কিল না থাকলে আমি কিভাবে জব পাবো? I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. তারপর বলতেছে যে আই উডেন্ট ওয়ারি, উইলিয়াম বলতেছে আই উডেন্ট ওয়ারি, বা অর্থাৎ আমি চিন্তা করতাম না। হ্যাঁ, আমি তোমার জায়গায় থাকলে আমি চিন্তা করতাম না। দে উইল প্রবাবলি স্টার্ট ইউ অ্যাজ এ রিসেপশনিস্ট অর সামথিং লাইক দ্যাট, যে তারা প্রথমে তোমাকে একজন রিসেপশনিস্ট হিসেবে রাখবে, হ্যাঁ, অথবা এর আশেপাশে কোনো কিছু। So what's important for that kind of job isn't so much having business skills. So what's important for that type of job isn't so much business skills, যে isn't so much বলছে, অর্থাৎ বিজনেস স্কিল বা অফিস স্কিল থাকাটা ওই ধরনের কাজের জন্য খুব বেশি জরুরি না। Knowing lots of different computer systems, it's communication that really matters. It's communication that really matters, বরং এখানে গুরুত্বপূর্ণ হইতেছে কমিউনিকেশন, যেহেতু রিসেপশনিস্ট হিসেবে কাজ। তাহলে আনসার কি? মাস্ট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস। So you'd be fine there. And সো ইউ উড বি ফাইন দেয়ার, অর্থাৎ তোমার এখানে চিন্তা করার কিছু নাই, তুমি ঠিকঠাক মতো পারবা আশা করতেছি।
pick up office skills really quickly on the job. It's You will pick up office skills really quickly on the job. আর জব করতে করতেই অফিস স্কিল বা অফিস এক্সপিরিয়েন্স তোমার বেড়ে যাবে। not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? So how long do people generally need temporary staff for? যে এই যে সাময়িক কাজগুলো এগুলা কতদিন করা লাগে এম্বার জিজ্ঞেস করতেছে। এইখানে আমার প্রশ্নের মধ্যে চলে আসছে 4 নাম্বার প্রশ্নে, বুঝতে পারতেছি, কারণ 4 নাম্বার প্রশ্নে বলছে যে জবের সময়কাল কতটুকু হবে। তো এই ব্যাপারেই তো প্রশ্ন করছে যে সাময়িক সময়টা কতটুকু, কতদিন আমি কাজ করব। It would be great if I could get something lasting at least a month. It would be great if I could get something lasting at least a month. যে এক মাস সময় যদি আমি কাজ পাইতাম তাহলে ওইটা আমার জন্য ভালো হইতো। That shouldn't be too difficult. উইলিয়াম বলতেছে দ্যাট শুডন্ট বি টু ডিফিকাল্ট, যে এটা বেশি কঠিন হওয়ার কথা না। তো এটা শুনে আমার মনে হইতে পারে যে 1 মান্থ বা মান্থ হবে আনসার, কিন্তু এটা আনসার না। But you're more likely to be offered something for a week at first, which বাট ইউ আর মোর লাইকলি টু বি অফার্ড সামথিং ফর এ উইক এট ফার্স্ট, যে কিন্তু প্রথমত তোমাকে 1 সপ্তাহের জন্য কাজ অফার করা হতে পারে। অর্থাৎ ইউ আর মোস্ট লাইকলি, এটা থেকে বোঝা যাইতেছে যে সাধারণত এইটাই ঘটে যে 1 সপ্তাহের জন্য কাজ দেওয়া হয়। যেহেতু আমার প্রশ্নের মধ্যে বলছে জবস আর ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট, ইউজুয়ালি বলছে অর্থাৎ সাধারণত কতদিনের হয় বা অ্যাট লিস্ট কতদিনের হয়, এই জন্য আমি কি দিব আনসার 1 উইক দেব। might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. তারপর বলছে যে ইটস আনইউজুয়াল ফর সামওয়ান টু বি সেন্ট সামওয়্যার ফর জাস্ট ডে অর টু, অর্থাৎ 1 দিন বা 2 দিনের জন্য কোথাও পাঠানোটা আনইউজুয়াল। সো 1 ডেও আনসার হবে না। Right. And the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. I heard the pay isn't too bad. যে এম্বার বলতেছে যে আমি শুনছি যে এটার বেতন খুব বেশি খারাপ না, বরং রেস্টুরেন্টে কাজ করার চাইতেও আরো বেটার। The hourly rate is about £10, 11 if you're lucky. The hourly, এরপর উইলিয়াম বলতেছে the hourly rate is about 10 pounds, 11 if you were lucky. তো প্রথমে বলছে কি hourly rate, তো hourly বলায় আমি বুঝতে পারতেছি যে এটা পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায়। hourly মানেও প্রতি ঘন্টায়। is about বা is 10 pounds, যে hourly rate হচ্ছে 10 পাউন্ড, 11 if you are lucky, যদি তুমি ভাগ্যবতী হও তাহলে 11 পাউন্ড করে পাবা, আর যদি আর নইলে সাধারণত কি 10 পাউন্ড। তাহলে আমাকে এখানে প্রশ্নের মধ্যে কি বলছে, পে ইজ ইউজুয়ালি, ইউজুয়ালি মানে সাধারণত, তাহলে আমি আনসার দিব 10 পাউন্ড, 11 পাউন্ড দিব না, কারণ 11 হলো ভাগ্য ভালো থাকলে তখন। আচ্ছা, এখন আপনারা কাইন্ডলি একটু বলুন তো কার কতটা হয়েছে। আমরা 6 থেকে 10 এর মধ্যে চলে যাচ্ছি। Pretty good. I was only expecting to get £8 or £9 an hour. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. Do you want me to tell you anything about the registration process? Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. I suppose I should dress smartly if it's for office work. I can probably borrow a suit from Mum. Good idea. It's better to look too smart than too casual. Will I need to bring copies of my exam certificates or anything like that? No, they don't need to see those, I don't think. What about my passport? Oh, yes, they will ask to see that. Okay. I wouldn't get stressed about the interview, though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like.
So there are questions about personality that they always ask candidates, fairly basic ones, and they probably won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. Anyway, there are lots of benefits to using an agency. For example, the interview will be useful because they'll give you feedback on your performance so you can improve next time. And they'll have access to jobs which aren't advertised. Exactly. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than ringing up individual companies. Yes, indeed. Well, I think I've covered it. আপনারা কি সবাই প্রশ্নের উত্তর লিখতে পারছেন? জি ভাই, মোটামুটি লিখছি। তাহলে আমরা একসাথে আবার রিভিউ করা শুরু করে ফেলি। Too bad. Better than what I was only expecting to get 8 or 9. Yes, please. I know. To 10. Do you want me to tell you anything about the registration process? Do you want me to tell you anything about the registration process? তো উইলিয়াম জিজ্ঞেস করতেছে এম্বারকে যে রেজিস্ট্রেশন প্রসেসের ব্যাপারে কি আমি কিছু বলবো তোমাকে। তো দেখেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসের কথা সরাসরি বলে ফেলছে, প্যারাফ্রেজ বা সিনোনিম ইউজ করে নাই। এখন আমরা সরাসরি আমার মনোযোগ 100% মনোযোগ আমি দিয়ে দেব, বা 70% মনোযোগ আমি দিয়ে দেব কি এইদিকে প্রশ্নের দিকে, আর 30% মনোযোগ দিব অডিওর দিকে, যে অডিওতে কি বলতেছে ওইটা, সরি অডিওতে বেশি মনোযোগ দেব। Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. ইন্টারভিউয়ের ব্যাপারে বলতেছে যে ইন্টারভিউটা 1 ঘন্টা ব্যাপী হয় সাধারণত, এবং 1 সপ্তাহ আগে এটা ঠিক করা হয় বা স্কেডিউল করা হয়। কিন্তু এখনো কি করব এই ব্যাপারে কিছু বলে না। দেখেন এখানে আমার লেখা আছে ওয়্যার, অর্থাৎ আমি কি পরবো এই বিষয়টা আমার লেখা আছে। হ্যাঁ, আমি কাপড়, কোন ধরনের কাপড় পরবো এইটা আমাকে জিজ্ঞেস করবো, এই ব্যাপারে আলোচনা করবো। I suppose I should dress smartly if it's for office work. তো এম্বার বলতেছে আই সাপোজ আই শুড ড্রেস স্মার্টলি ইফ ইটস ফর অফিস ওয়ার্ক, যে এটা যদি অফিস ওয়ার্ক হয় তাহলে আমার মনে হয় কি আমার স্মার্ট ড্রেস পরা উচিত। I could probably borrow a suit from Mum. তারপর বলতেছে আই ক্যান প্রবাবলি বরো এ স্যুট ফর এ মান্থ, যে আমি মনে হয় 1 মাসের জন্য একটা স্যুট ভাড়া করতে পারবো। হ্যাঁ, স্যুট মানে কি? স্যুট মানে ওই যে আমরা যেটা বলি আর কি, ওই যে ব্লেজার এবং প্যান্ট একসাথে, এই পুরো জিনিসটাকে স্যুট বলে। তো এম্বার বলতেছে যে আমি 1 মাসের জন্য স্যুট একটা ভাড়া করতে পারি। Good idea. It's better to look too smart than too casual. তো এরপর উইলিয়াম বলতেছে যে গুড আইডিয়া, ইটস বেটার টু লুক টু স্মার্ট দেন টু ক্যাজুয়াল, অর্থাৎ বেশি ক্যাজুয়াল দেখার চাইতে বেশি স্মার্ট দেখাটা ভালো। অর্থাৎ যদি স্যুট না পরে যাও তাহলে বেশি ক্যাজুয়াল লাগবে, ওইটার থেকে স্যুট পরে গেলে যদি বেশি স্মার্ট লাগে তাও ভালো, তাও বেটার। এখন আমরা যেহেতু 6 এর আনসার পেয়ে গেছি, আমরা সরাসরি 7 এর দিকে মনোযোগ নিয়ে যাব। মাস্ট ব্রিং ইয়োর ড্যাশ টু দ্য ইন্টারভিউ, তে কোনো একটা জিনিস আনার জন্য বলতেছে যে ব্রিং ইয়োর, যে ইন্টারভিউতে কোনো একটা জিনিস আমি নিয়ে আসবো। কি নিয়ে আসবো? এখানে আমি যদি প্রেডিক্ট করি আনসার, তাহলে আমি বুঝতে পারবো যে হয়তো কোনো ধরনের ডকুমেন্ট আনার কথা বলবে, কোনো ধরনের সার্টিফিকেট আনার কথা বলবে। তো এই বিষয়টা আমি খুঁজবো মনে মনে যে কি বলে। Will I need to bring copies of my exam certificates or anything like that? তো এম্বার জিজ্ঞেস করতেছে উইল আই নিড টু ব্রিং এনি কপি অফ মাই এক্সাম সার্টিফিকেটস অর এনিথিং লাইক দ্যাট, যে আমার এক্সাম সার্টিফিকেটের কোনো কপি আনা লাগবে কিনা বা ওই ধরনের কোনো বিষয় আনা লাগবে কিনা। No, they don't need to see those, I don't think. No, they don't need to see those, I don't think, যে না ওইগুলা দেখার প্রয়োজন হবে না মনে হয়, আমার যেটা মনে হয় যে ওরা এগুলা দেখবে না, উইলিয়াম বলতেছে। What about my passport? এরপর এম্বার জিজ্ঞেস করতেছে হোয়াট অ্যাবাউট মাই পাসপোর্ট, যে আমার পাসপোর্টের ব্যাপারে কি, যে পাসপোর্ট আনবো কিনা। Oh, yes, they will ask to see that. ও ইয়েস দে উইল আস্ক টু সি দ্যাট, হ্যাঁ তারা এটা দেখতে চাইবে।
অর্থাৎ এটা আনসার কি হবে, মাস্ট ব্রিং ইওর পাসপোর্ট টু দ্য ইন্টারভিউ। দেখছেন এটা কিন্তু অনেক ঘুরিয়ে বলছে বা প্যারাফ্রেজ করে বলছে, সরাসরি আনসারটা বলে নাই। এখন আমি 7 এর আনসার পেয়ে গেছি, এখন আমি 8 নাম্বার কোশ্চেনে চলে যাব। দে উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট ইচ অ্যাপ্লিকেন্টস। হ্যাঁ এইটা আমার আনসার, যে এইটা আমার কিওয়ার্ড। প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের কোনো একটা এমন একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করবে যেটা প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকেই জিজ্ঞেস করবে। Okay. I wouldn't get stressed about the interview there. It's just a chance for them to build a relationship with you so they can try and match you to a job which you'll like. যে আমি বেশি চিন্তা করব না, বা আমি তোমার জায়গায় থাকলে আমি বেশি চিন্তা করতাম না, কারণ এটা মূলত আসলে ইন্টারভিউটা আসলে তেমন ফর্মাল কিছু না, এটা জাস্ট যা আপনাকে বোঝার জন্য। এমবারকে বলতেছে যে তোমাকে বোঝার জন্য যে কোন জবে তোমাকে দিবে, এইটা যেন তারা সহজে বুঝতে পারে। So there are questions about personality that they always ask candidates. So there are questions about personality that they always ask candidates. যে পার্সোনালিটির ব্যাপারে কিছু প্রশ্ন আছে যেগুলো তারা সব সময় ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞেস করে। তাহলে আনসার কি হবে, পার্সোনালিটি। They will ask questions about each applicant's personality. দেখেন এখানের মধ্যে প্যারাফ্রেজ করছে কিরকম, যে অ্যাপ্লিকেন্ট না বলে বলছে ক্যান্ডিডেট, এবং তারা বলছে they always ask candidates, যে ক্যান্ডিডেটদেরকে সবসময় এটা জিজ্ঞেস করে থাকে। সো আনসার 8 নম্বরের আনসার হবে পার্সোনালিটি। Fairly basic ones. আচ্ছা, ফেয়ারলি বেসিক ওয়ান্স। এরপরে চলে যাবে, এখন আমার 9 নম্বরে চলে যাবে। And they probably won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. Anyway, there are lots of benefits to using an agency. তারপর উইলিয়াম বলতেছে যে এনিওয়ে, যাই হোক, there are lots of benefits of using an agency, অর্থাৎ এজেন্সি ব্যবহারের বা জব এজেন্সি ব্যবহারের অনেকগুলা বেনিফিট আছে বা ফায়দা আছে। তো এখানে দেখেন প্রশ্নের মধ্যে লিখছে অ্যাডভান্টেজেস অফ ইউজিং এন এজেন্সি। অ্যাডভান্টেজেস এবং বেনিফিটস হলো সিনোনিমস, একটা আর একটার সমার্থক শব্দ, এই কারণে প্রশ্নের মধ্যে লিখছে অ্যাডভান্টেজেস আর অডিওতে বলতেছে বেনিফিটস। এখন আমি সরাসরি 9 নাম্বার কোয়েশ্চনে চলে যাব। For example, the interview will be useful because they'll give you feedback on your performance. তারপর বলতেছে ফর এক্সাম্পল দ্য ইন্টারভিউ উইল বি ইউজফুল বিকজ দে উইল গিভ ইউ ফিডব্যাক অন ইউর পারফরমেন্স। অর্থাৎ ইন্টারভিউটা কি ইউজফুল হবে, বিকজ দে উইল গিভ ইউ ফিডব্যাক অন ইউর পারফরমেন্স, যে তারা তোমার পারফরমেন্সের ব্যাপারে ফিডব্যাক দিবে। তাহলে প্রথমে বলছে দ্য ইন্টারভিউ উইল বি ইউজফুল, তো এখানে কি কোয়েশ্চেনের মধ্যে বলছে ইউ রিসিভ এট ইন্টারভিউ উইল বেনিফিট ইউ, যে তোমার জন্য ইউজফুল হবে। ইউজফুল মানে কি বেনিফিশিয়াল, অর্থাৎ বেনিফিট করবে তোমাকে। আর আনসার কি হবে, তাহলে তোমাকে তারা ফিডব্যাক দিবে। তাহলে আনসার কি, দ্য ফিডব্যাক ইউ রিসিভ এট ইন্টারভিউ উইল বেনিফিট ইউ। আনসার হবে ফিডব্যাক। এরপরের দেখেন ওইখানে কোনো আমার ইয়ে নাই, কোনো ব্ল্যাঙ্ক নাই, সো এখানে আমার কিওয়ার্ড লাগতেছে না। এরপরটাতে লেস, লেস হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। কোনো একটা জিনিস লেস লাগতেছে বা কম লাগতেছে, কি কম লাগতেছে ওইটাতে আসবে। তো তবে এখন আমরা 9 আনসার পেয়ে গেছি, এখন 10-এ চলে যাব এরকম না, আমরা 9-এর পরে এবং 10-এর উপরে মাঝখানে যে সেন্টেন্সটা ওইটাও আমরা খেয়াল করব, তবে 10-এর দিকে একটু মনোযোগটা বেশি থাকবে। So you can improve next time. And they'll have access to jobs which aren't advertised. Exactly. And I'll have access to jobs which aren't advertised. এমবার বলতেছে এবং যে জবগুলার অ্যাডভার্টাইজমেন্ট করা হয় না ওই জবগুলারও আমি অ্যাক্সেস পাবো, বা ওই জবগুলাও আমি পাবো যদি জব এজেন্সি ধরি। এখানে দেখেন ওই পরেরটাতে মিলতেছে যে উইল গেট অ্যাক্সেস টু ভ্যাকেন্সিজ হুইচ আর নট অ্যাডভার্টাইজড। হ্যাঁ, ভ্যাকেন্সি মানে খালি জায়গা, তো জবের খালি জায়গাগুলোকে ভ্যাকেন্সি বলা হয়, বা এখানে ভ্যাকেন্সি দিয়ে জবের খালি জায়গা বুঝাইতেছে। খালি স্পট আছে, জব রিক্রুট করবে, ওইটাকে ভ্যাকেন্সি বলতেছে। Most temporary jobs aren't advertised. তারপর উইলিয়াম বলতেছে মোস্ট টেম্পোরারি জবস আরন্ট অ্যাডভার্টাইজড, যে টেম্পোরারি জবগুলো এগুলো সাধারণত অ্যাডভার্টাইজ করা হয় না, সো ওইগুলো যদি কেউ পেতে চায় তখন এজেন্সি ধরাটা ভালো। And I expect finding a temporary job this way takes a lot less time. এম্বার বলতেছে and I expect that
getting a temporary job this way takes a lot less time. যেমন আমি আশা করতেছি বা আমি ধারণা করতেছি যে এইভাবে এইভাবে বলতে এজেন্সির মাধ্যমে টেম্পোরারি জব নেওয়াটা টেক্স এ লট লেস টাইম, নেওয়ার সময় বা নেওয়ার ক্ষেত্রে অনেক কম সময় লাগে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যেই জব পাওয়া যায়। তাহলে আমার 10 এর আনসার কি হবে? লেস টাইম ইজ ইনভলভড ইন অ্যাপ্লাইং ফর জবস, অর্থাৎ জবে অ্যাপ্লাই করার জন্য কম সময় লাগে, খুব কম সময়ের মধ্যেই জবে অ্যাপ্লাই করা যায়, জব পাওয়া যায় এবং জবে অ্যাপ্লাই করা যায়। তাহলে দেখি কিভাবে শেষ করছে। Much easier than ringing up individual companies. Yes, indeed. Well, I think I've covered it. তাহলে এরকম তারা শেষ করে ফেলছে পার্ট 1। এখন যেহেতু আমাদের এটা শেষ হয়েছে, এখন আমরা সেকশন 1 এর আরেকটা এক্সাম্পল দেখব। সেকশন 1 এর আমরা আরেকটা এক্সাম্পল এখন দেখব ইনশাআল্লাহ। এটা হচ্ছে কেমব্রিজ 17 এর টেস্ট 1। আপনাদের কাছে যাদের কাছে কেমব্রিজ 17 বই আছে তারা কেমব্রিজ 17 বইটা বের করে ফেলুন, 17 এর টেস্ট 1। আর বই যদি না থাকে তাহলে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা দেখে থেকে সলভ করার চেষ্টা করুন। এখন কেমব্রিজ 17 এর ক্ষেত্রে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে কেমব্রিজ 17টা কিন্তু আগের প্রশ্নের চাইতে একটু পার্থক্য আছে। আগের কোয়েশ্চেনের প্রথম অংশে অনেকটা ফর্ম ফিল আপের মতো ছিল, এবং ট্রেডিশনালি লিসনিং এর সেকশন 1 এর প্রশ্নগুলো এরকমই হয়, খুব সোজা সাপটা হয়। বাট 17টা সম্ভবত গত বছর বের হয়েছে, তো এটাতে দেখা গেছে যে সেকশন 1 একটু ব্যতিক্রম করে ফেলছে, একটু বেশ কম করে ফেলছে। সেকশন 1 কিরকম করছে? মূলত পুরোটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেলছে এবং প্যারাফ্রেজ একটু বেশি করছে। এই কারণে 17 আপনারা যখন সলভ করতে লাগবেন তখন বুঝবেন যে এটা একটু কঠিন, তাই এটার দিকে একটু এক্সট্রা মনোযোগ দিতে হবে। ফর এক্সাম্পল আমি শুধু প্রথম দুইটার জন্য বলতেছি যে আমি কিওয়ার্ড কিভাবে দেখব এবং প্রেডিকশন কিভাবে করব। দেখেন, প্রথমেই দেখি আমরা ইনস্ট্রাকশন লেখা আছে রাইট ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার ফর ইচ আনসার। আগেরটার মতোই যে একটা ওয়ার্ড লিখবো অথবা একটা নম্বর লিখবো অথবা একটা ওয়ার্ড প্লাস একটা নম্বর লিখতে পারবো। পাকওয়ার্থ কনজারভেশন গ্রুপ। কনজারভেশন গ্রুপ মানে কি? কনজারভেশন মানে সংরক্ষণ করা। কনজারভেশন গ্রুপ মানে তারা সংরক্ষণ করে। কি সংরক্ষণ করে? সাধারণত কনজারভেশন গ্রুপ বলতে বোঝানো হয় বা কনজারভেশন দিয়ে বোঝানো হয় যে প্রাকৃতিক কোনো বিষয় কনজার্ভ করা বা প্রাকৃতিক কোনো বিষয় কোনো জিনিস সংরক্ষণ করা। বাকওয়ার্থ হলো ওই জায়গার নাম অথবা ওই জায়গার নামকরণে এই কনজারভেশন গ্রুপের নাম বা জায়গার নামে নামকরণ করা হয়েছে কনজারভেশন গ্রুপটার। এখানের মধ্যে দেখেন রেগুলার অ্যাক্টিভিটিস দিয়ে শুরু। রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথমেই আছে বিচ। মেকিং শিওর দ্য বিচ ডাজ নট হ্যাভ ড্যাশ অন ইট, অর্থাৎ এটা নিশ্চিত করতে হবে যেন বিচের মধ্যে কি নাই, কিছু একটা জিনিস না থাকে। হ্যাঁ, কোনো একটা জিনিস যেন থাকে না, এই বিষয়টা নিয়ে ডাজ নট হ্যাভ। বিচ মানে কি? সৈকত, সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের মধ্যে কোনো একটা জিনিস থাকবে না, কি থাকবে না? হ্যাঁ, তো অনেক জিনিস হতে পারে। একটা জিনিস হতে পারে হয়তো ময়লা থাকবে না, অথবা হতে পারে যেন সাপ থাকে না। এরপরে লেখছে নো সামথিং, অর্থাৎ আরো এক্সট্রা কোনো একটা জিনিস নেওয়া যাবে না বা করা যাবে না, এরকম কোনো একটা জিনিসের কথা বলবে। তো অলরেডি আপনারা হয়তো বুঝতে পারতেছেন কেন এইটা একটু কঠিন। এখন আপনাদের জন্য আমি এটার অডিও ছাড়বো এবং আপনারা এটা শুনে শুনে সলভ করবেন। ঠিক আছে, আমি অডিওটা ছাড়তেছি। Part 1. You will hear a woman called Jan phoning a man about their local conservation group. First, you have some time to look at questions 1 to 5.
Now listen carefully and answer questions 1 to 5. Hello? Oh, hello. My name's Jan. Are you the right person to talk to about the Buckworth Conservation Group? Yes, I'm Peter. I'm the secretary. Good. I've just moved to this area and I'm interested in getting involved. I was in a similar group where I used to live. Could you tell me something about your activities, please? Of course. Well, we have a mixture of regular activities and special events. One of the regular ones is trying to keep the beach free of litter. A few of us spend a couple of hours a month on it, and it's awful how much there is to clear. I wish people would be more responsible and take it home with them. I totally agree. I'd be happy to help with that. Is it okay to take dogs? I'm afraid not, as they're banned from the beach itself. You can take them along the cliffs, though, and children are welcome. Right. We also manage a nature reserve, and there's a lot to do there all year round. For example, because it's a popular place to visit, we spend a lot of time looking after the paths and making sure they're in good condition for walking. I could certainly help with that. Good. And we have a program of creating new habitats there. We've just finished making and installing nesting boxes for birds to use, and next we're going to work on encouraging insects. They're important for the biodiversity of the reserve. They certainly are. Oh, and we're also running a project to identify the different species of butterflies that visit the reserve. You might be interested in taking part in that. Sure. I was involved in something similar where I used to live, counting all the species of moths. I'd enjoy that. Another job we're doing at the reserve is replacing the wall on the southern side, between the parking area and our woodshed. It was badly damaged in a storm last month. Okay. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. Then, as I said, we have a program of events as well, both at the weekend and during the week. Right. I presume you have guided walks. I'd like to get to know the local countryside as I'm new to the area. Yes, we do. Today, we'll be meeting in the car park. Guided walks. I'd like to get to know the local countryside as I'm new to the area. Yes, we do. The next walk is to Ruston Island a week on Saturday. We'll be meeting in the car park at Dunsmore Beach at low tide. That's when the sands are dry enough for us to walk to the island without getting wet. Sounds good. The island's a great place to explore. It's quite small, and it's got a range of habitats. It's also an ideal location for seeing seals just off the coast or even on the beach. Okay. And is there anything we should bring? Like a picnic, for instance? Yes, do bring one, as it's a full-day walk. And of course, it'll be wet walking across and back, so make sure your boots are waterproof. I must buy a new pair. There's a hole in one of my current ones. Well, I'd definitely like to come on the walk. Great. Then later this month, we're having a one-day woodwork session in Hopton Wood. I've never tried that before. Is it okay for beginners to take part? Definitely. There'll be a couple of experts leading the session, and we keep the number of participants down, so you'll get as much help as you need. Excellent. I'd love to be able to make chairs. That's probably too ambitious for one day. You'll be starting with wooden spoons, and of course, learning how to use the tools. And anything you make is yours to take home with you. That sounds like fun. When is it? It's on the 17th from 10 a.m. until 3. There's a charge of £35, including lunch, or £40 if you want to camp in the wood. I should think I'll come home the same day.
Well, I'd certainly like to join the group. It sounds like আচ্ছা, তো শেষ হলো শেষ পর্যন্ত। এখন আমরা সবাই তো আনসার করতে পারছেন আশা করতেছি, যদিও আমি জানি এটা একটু কঠিন হয়েছে। এখন আমরা আনসারের দিকে মনোযোগ দিয়ে দিই। Well, we have a mixture of. Listen carefully and answer questions 1 to 5. Hello. Oh, hello. My name's Jan. Are you the right person to talk to about the Buckworth Conservation Group? তো বলতেছে যে হ্যালো, মাই নেম ইজ জান, আর ইউ দ্য রাইট পারসন টু টক টু অ্যাবাউট দি বাকওয়ার্থ কনজারভেশন ক্যাম্প। যে বাকওয়ার্থ কনজারভেশনের যে ক্যাম্প, যেটা এইটার ব্যাপারে কি আপনার সাথে কথা বলবো? আপনি কি সঠিক ব্যক্তি যার সাথে কথা বলবো? তারপর ওই লোকটা বলবে হ্যাঁ, Yes, I'm Peter. I'm the secretary. ইয়েস আই এম পিটার, আই এম দ্য সেক্রেটারি। অর্থাৎ আমি হলাম পিটার এবং আমার সাথে কথা বলতে পারবেন। আমি হলাম ব্যাকওয়ার্ড কনজারভেশন গ্রুপের সেক্রেটারি বা সেক্রেটারি আমরা যেটাকে বলি। Good. I've just moved to this area and I'm interested in getting involved. তো মহিলাটা বলতেছে আই হ্যাভ জাস্ট মুভ টু দ্য এরিয়া এন্ড আই এম ইন্টারেস্টেড ইন গেটিং ইনভলভড। যে আমি এই মাত্র এই জায়গায় আসলাম, অর্থাৎ আগে কোনো এক জায়গায় থাকতো, এখন এই জায়গায় নতুন আসছে, এবং আই এম ইন্টারেস্টেড ইন গেটিং ইনভলভড, যে এই কনজারভেশন গ্রুপের সাথে ইনভলভ হওয়ার ব্যাপারে আমি আগ্রহী আছি। I was in a similar group where I used to live. আই ওয়াজ ইন এ সিমিলার গ্রুপ ওয়্যার আই ইউজ টু লিভ। যে আমি যেখানে থাকতাম সেখানেও এরকমই একটা গ্রুপের সাথে জড়িত ছিলাম। Could you tell me something about your activities, please? Could you tell me something about your activities, please? যে আপনাদের কার্যক্রম সম্পর্কে কি আমাকে কিছু বলবেন, যে আপনারা কোন ধরনের কাজ করেন? Of course. Well, we have a mixture of regular activities and special events. Well, we have a mixture of regular activities and special events. যে আমরা আসলে রেগুলার অ্যাক্টিভিটি কিছু করি, আবার কিছু হলো স্পেশাল ইভেন্ট হয় যেগুলো রেগুলারলি হয় না। One of the regular ones is trying to keep the beach free of litter. One of the regular ones is trying to keep the beach free of litter. যে রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে একটা অ্যাক্টিভিটি হইতেছে বিচটাকে লিটার মুক্ত রাখা। লিটার মানে ময়লা, মানুষ ব্যবহার করার পরে যে ময়লাগুলো হয় ওগুলোকে বলে লিটার। ডাবল টি, LITTER, LITER হচ্ছে ওই পানির যে লিটার বা ভলিউমের যে লিটার, আর LITTER হচ্ছে ময়লা। আচ্ছা, তাহলে আমি প্রথম প্রশ্নের আনসার পেয়ে গেছি। এখন আমি 2 নাম্বার প্রশ্নে ফোকাস দিব। A few of us spend a couple of hours a month on it, and it's awful how much there is to clear. And it's awful how much there is to clear. যে এত ময়লা থাকে, এত ময়লা ক্লিয়ার করা লাগে, যে এই জিনিসটা খুবই আসলে awful বা খুবই কষ্টের একটা বিষয়। I wish people would be more responsible and take it home with them. I wish people would be more responsible and take it home with them. যে আমি মানে আমার আশা হয় যে, বা আমি আশা করি বা এরকম বলতেছে আর কি, যে মানুষ যদি এগুলো আরেকটু রেসপন্সিবল হতো, মানুষ যদি আরেকটু দায়িত্বশীল হতো এবং এই ময়লাগুলো তাদের বাসায় নিয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। I totally agree. I totally agree. Happy to help with that. I would be happy to help with that. যে আমি এই ব্যাপারে সাহায্য করার জন্য বা সাহায্য করার ব্যাপারে খুশি আছি বা রাজি আছি। It's okay to take dogs. তারপর জিজ্ঞেস করতেছে ইজ ইট ওকে টু টেক ডগস, যে কুকুর নিয়ে যাওয়া কি অ্যালাউড, বা কুকুর কি নিয়ে যেতে পারবো, বা কেউ কি কুকুর নিয়ে যেতে পারবে বিচে? Afraid not, as they're banned from the beach itself. I'm afraid not, as they're banned from the beach itself. যে না, আমি দুঃখিত, বা হ্যাঁ এটাই বুঝাইতেছে। আই এম এফ্রেড বলতে বুঝায় আমি দুঃখিত, আসলে কুকুর নিতে পারবেন না, কারণ as they're banned from the beach itself, যে তারা বিচ থেকে ব্যান্ড, যে বিচে কুকুর নেওয়াটা হলো নিষেধ করা আছে। You can take them along the cliffs, though. You can take them along the cliffs though, যে ক্লিফের মধ্য দিয়ে তুমি নিতে পারবা চাইলে। তাইলে সেকেন্ড আনসার কি হবে? নো ডগস, যে কুকুর নেওয়া যাবে না। আচ্ছা, ক্লিফ মানে কি? ক্লিফ মানে চূড়া বা চূড়ার যে পার্শ্ব, ক্লিফ মানে পার্শ্ব বলে।
তো বিচের পার্শ্ব এলাকা এখানের মধ্য দিয়ে কুকুর নিতে পারবে। এখন থ্রি কিন্তু অনেক নিচে, ঠিক আছে, অর্থাৎ একটু সময় লাগতে পারে 3 এর আনসারে আসতে, কারণ সিরিয়ালি আলোচনা করে যাবে। এখন আমরা যদি ভালো করে দেখি, সেকেন্ড পয়েন্টে নেচার রিজার্ভ নিয়ে আলোচনা করবে বা প্রাকৃতিক বিভিন্ন বিষয়াদি সংরক্ষণের ব্যাপারে। 1 নম্বর হচ্ছে মেইনটেইনিং পাথস, পাথ মানে রাস্তা বা রাস্তাগুলা ঠিক মতো ঠিক রাখা। এরপরে আছে নেস্টিং বক্সেস ফর বার্ডস ইনস্টলড, যে বার্ডস এর জন্য বা পাখিদের জন্য এই নেস্টিং বক্স বা নেস্ট তৈরি করা, পাখির বাসা তৈরি করে রাখা। নেক্সট টাস্ক ইজ টেকিং অ্যাকশন টু অ্যাট্রাক্ট ড্যাশ টু দ্য প্লেস। এখন আমার আনসার আসতেছে যে অ্যাট্রাক্ট সামথিং টু দ্য প্লেস, যে কোনো একটা বিষয়কে অ্যাট্রাক্ট করতে হবে, অ্যাট্রাক্ট করার জন্য পদক্ষেপ নিতে হবে। এটা হলো আমার থার্ড কোয়েশ্চেনের আলোচনার বিষয়। এখন আমরা দেখি এখানে আসুক আস্তে আস্তে। আমরা কিন্তু পুরোটা খেয়াল রাখবো, ঠিক আছে, এই নেচার রিজার্ভ এই মেইনটেইনিং পাথস থেকেই খেয়াল রাখবো, তবে কোয়েশ্চনের জায়গাটা একটু বেশি করে খেয়াল রাখবো। Children are welcome. Right. We also manage a nature reserve. বলতেছে উই অলসো ম্যানেজ এ নেচার রিজার্ভ, আমরা একটা নেচার রিজার্ভও ম্যানেজ করি। And there's a lot to do there all year round. There's a lot to do there all year round, যে পুরো বছর ধরেই অনেক কিছু করার থাকে, পুরো বছর ব্যাপী অনেক কাজ করার থাকে এই নেচার রিজার্ভে। For example, because it's a popular place to visit, we spend a lot of time looking after the paths. যে ফর এক্সাম্পল বিকজ ইটস এ পপুলার প্লেস, যেহেতু এটা একটা পপুলার প্লেস, উই স্পেন্ড আ লট অফ টাইম মেইনটেইনিং দ্য পাথস, যে আমরা অনেক সময় খরচ করি এই রাস্তাগুলোকে ঠিক রাখার জন্য। And making sure they're in good condition for walking. And making sure they are in good condition for walking, যে হাঁটার জন্য এগুলা ভালো কন্ডিশনে আছে, ভালো অবস্থায় আছে, এটা নিশ্চিত করি। I could certainly help with that. Good. And we have a program of creating new habitats there. We have a program of creating new habitats there. Habitat মানে কি? হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান, পশু পাখির বাসস্থানকে হ্যাবিটেট বলে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু আনসার না, এটা জাস্ট পাশে লিখে রাখলাম। We've just finished making and installing nesting boxes for birds to use. And next, we're going to work on encouraging insects. তো থ্রি এর আনসার আসার আগে বলছে যে কি আমরা নেস্টিং বক্সেস করতেছি পাখিদের জন্য। And we have a program of creating new habitats there. We've just finished making and installing nesting boxes for birds to use. We have just finished making nesting boxes for birds to by installing nesting boxes for birds to use, যে পাখিদের জন্য আমরা নেস্টিং বক্সের আয়োজন করছি বা নেস্টিং বক্স ইনস্টল করছি। And next, we're going to work on encouraging insects. And next we are going to work on encouraging insects, এবং পরবর্তীতে আমরা কি করব বা আরেকটা কাজ কি, we are going to work on encouraging insects. They're important for the biodiversity of the reserve. They are important for the biodiversity of the reserve, যে জীববৈচিত্র্যের জন্য ইনসেক্ট গুরুত্বপূর্ণ। ইনসেক্ট মানে পোকা, তো পোকা গুরুত্বপূর্ণ, এই জন্য we will be working on encouraging insects. তো এনকারেজিং ইনসেক্টস মানে কি, এনকারেজ মানে উৎসাহ দেওয়া, তো এটা কিন্তু অ্যাট্রাক্টের পাশাপাশি, অ্যাট্রাক্ট মানে কি আকর্ষিত করা, অর্থাৎ মূল বিষয় হইতেছে পোকা বাড়ানো বা পোকা যেন আরো বেশি আসে, ওটা নেচার রিজার্ভের বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের জন্য ভালো। You certainly are. Oh, and we're also running a project to identify the different species of butterflies. We're also running a project and trying to identify the different types of butterflies. তো এখানে বলে দিছে কি বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ বাটারফ্লাইজ আইডেন্টিফাই, এখানে কিন্তু সরাসরি শব্দগুলো ব্যবহার করে বলছে আইডেন্টিফাইং টাইপস অফ, বা টাইপস বলে নাই, বলছে ডিফারেন্ট স্পিসিস, আইডেন্টিফাইং ডিফারেন্ট স্পিসিস অফ বাটারফ্লাইজ। স্পিসিস মানে ধরন, টাইপস মানেও ধরন, স্পিসিস মানে প্রজাতি, আর স্পেসিফিক ভাবে বললে প্রজাতি। তাহলে আনসার কি হবে? বাটারফ্লাই।
অর্থাৎ বিভিন্ন ধরনের বাটারফ্লাই, ডিফারেন্ট স্পিসিস অফ বাটারফ্লাইস That visit the reserve দ্যাট You- ভিজিট দ্য রিজার্ভ, যেগুলা রিজার্ভের মধ্যে আসে। might be interested in taking part in that. ইউ মাইট বি ইন্টারেস্টেড ইন টেকিং পার্ট ইন দ্যাট, যে এইটার অংশ হতে তোমার আগ্রহ থাকতে পারে, তুমি হয়তো আগ্রহী হতে পারো। Sure. I was involved in something similar where I used to live. তো জান বলতেছে যে শিওর আই ওয়াজ ইনভলভড ইন সামথিং সিমিলার ওয়্যার আই ইউজড টু লিভ, যে আমি আগে যেখানে থাকতাম ওইখানেও সিমিলার একটা কাজে আমি জড়িত ছিলাম। Counting all the species of moths. কাউন্টিং অল দ্য স্পিসিস অফ মথস, যেখানে আমি বিভিন্ন ধরনের মথস গুনতাম। এখানে তো বাটারফ্লাই এর কথা বলছে, তো ওই মহিলাটা বলতেছে যে আগে যে জায়গায় থাকতো ওইখানে মথ গুনতো। মথ কিন্তু বাটারফ্লাই এর মতো দেখতে, আর একটু বেশ কম, হালকা বেশ কম আছে বাটারফ্লাই এর সাথে। আপনারা গুগলে সার্চ দিয়ে ইমেজ দেখে নেবেন। Enjoy that. Another job we're doing at the আইড এনজয় দ্যাট, যে আমি এটা উপভোগ করব। reserve is replacing the wall on the southern side. আরেকটা কাজ হচ্ছে রিপ্লেসিং দ্য ওয়াল অন দ্য সাদার্ন সাইড, যে এই দক্ষিণ দিকে যে ওয়াল আছে ওইটা চেঞ্জ করা, ওইটা হলো আরেকটা কাজ। তো এইখানে দেখেন কি বলছে, বিল্ডিং এ নিউ ওয়াল, আর অডিওতে কি বলছে রিপ্লেসিং দ্য ওয়াল অন দ্য সাদার্ন সাইড। তো রিপ্লেস করতে গেলেই তো নতুন আরেকটা বানাতে হবে, এই হিসাবে এটা আমরা এই হিসাবে আর কি এটা প্যারাফ্রেজ করে বলছে যে বিল্ডিং এ নিউ ওয়াল মানে রিপ্লেসিং দ্য ওয়াল। আচ্ছা, এখন আমরা 6 এ চলে যাইতেছি। Between the parking area and our woodshed, it was badly damaged in a storm last month. It was badly damaged in a storm last month, যে গত মাসে একটা ঝড়ে বা একটা তুফানের কারণে এটা খুব খারাপ ভাবে ড্যামেজ হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। Okay. Now listen and answer questions 6 to 10. Then, as I said, we have a program of events as well, both at the weekend and during the week. এরপর বলতেছে যে we have a program of events both at the weekend and at the week, যে উইকেন্ড বা উইকেন্ড ছাড়াও আমাদের বিভিন্ন ইভেন্ট আছে। ওইগুলো ওই যে প্রথমে বলছিল যে দুই ধরনের কাজ আছে, একটা হলো রেগুলার অ্যাক্টিভিটিজ আর একটা হলো স্পেশাল ইভেন্টস। তো এখন ইভেন্ট নিয়ে কথা বলবে। Right. I presume you have guided walks. I'd like to get to know the local countryside as I'm new to the area. তো বলতেছে যে আইড লাইক টু গেট টু নো দ্য লোকাল কান্ট্রি সাইড বলতে বোঝায় নরমালি গ্রাম্য এলাকা, যে লোকাল গ্রামের এলাকাগুলা জানার আমার খুব ইচ্ছা আছে, আই এম নিউ টু দ্য এরিয়া, যেহেতু আমি এই জায়গায় নতুন আসছি। Yes, we do. The next walk is to Ruston Island. তো বলতেছে যে গাইডেড ওয়াক আছে, ইয়েস উই ডু, দ্য নেক্সট ওয়াক ইজ টু রাস্টন আইল্যান্ড, যে নেক্সট ওয়াক বা আগামী যেই হাঁটার যে প্রকল্প বা হেঁটে হেঁটে যাওয়ার যে প্রকল্প সেটা হলো টু রাস্টন আইল্যান্ড, একটা আইল্যান্ডে যেটার নাম রাস্টন। Week on Saturday. We'll be উইক অন স্যাটারডে, যে স্যাটারডেতে এটা হবে। meeting in the car park at Dunsmore Beach and উইল বি মিটিং এট দ্য কার পার্ক এট ডান্সমোর বিচ। তো এই দেখেন প্রথমটা বলে ফেলছে মিট এট ডান্সমোর বিচ কার পার্ক, ঠিক আছে, আমি কিন্তু খেয়াল রাখবো। এটা বলে ফেলছে তার মানে কিন্তু আমার 6 নম্বর প্রশ্নে এসে গেছে। 6 নম্বর প্রশ্নে কি বলছে, ওয়াক অ্যাক্রস দ্য স্যান্ডস এন্ড রিচ দ্য ড্যাশ, যে অ্যাক্রস দ্য স্যান্ড মানে কি, অ্যাক্রস মানে পার করে যাওয়া। তো আমি বালু যেগুলা আছে ওগুলা পার করে যাব, কোথায় যাব, এন্ড রিচ দ্য ড্যাশ, যে কোথাও গিয়ে আমি পৌঁছবো। low tide. That's when the sands are dry. To the area. Yes, we do. The next walk is to Ruston Island a week on Saturday. We'll be meeting in the car park at Dunsmore Beach at low tide. That's when the sand এট লো টাইড, যে লো টাইডের সময় আমরা কি থাকবো, ওই যে ডান্সমোর বিচে দেখা করবো। আচ্ছা, লো টাইড আর হাই টাইড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা? সরি, আমি ইংলিশ অক্ষরে লিখে ফেলতেছি হ্যাঁ সময় বাঁচানোর জন্য। তো লো টাইড মানে ভাটা, হাই টাইড মানে জোয়ার।
তো লো টাইড মানে ভাটা, ভাটাতে কি হয়, পানি সরে যায়, ঠিক না? এগুলো বোঝা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা আমরা আনসার সলভ করতে গেলে বুঝবো ইনশাল্লাহ। তো কি বলছে যে যখন লো টাইড থাকবে বা ভাটার সময় আমরা এখানে দেখা করব বা সাক্ষাৎ করব। Are dry enough for us to walk to the island without getting wet. কারণ ওইখানে the the surroundings বা the sands will be dry enough for us to walk to the island. যা লো টাইডের সময়, ভাটার সময় পানি কম থাকবে, তো এই রাস্তাটা কি থাকবে, শুকনো থাকবে। ফর আস টু ওয়াক টু দ্য আইল্যান্ড, যেন আমরা হেঁটে হেঁটেই দ্বীপে যেতে পারি। আইল্যান্ড কি, দ্বীপ। দ্বীপ কি হয়, দ্বীপ তো সমুদ্রের মাঝখানে থাকে, ঠিক না? দ্বীপে তো যাওয়া যায় না, কারণ মাঝখানে সমুদ্র থাকে। তো লো টাইড বা ভাটার সময় কি হয়, পানিটা সরে যায়, পানিটা কমে যায়। পানি কমে যাওয়ার কারণে রাস্তা তৈরি হয়ে যায় এবং এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। যেমন বাংলাদেশেও আছে সেন্ট মার্টিন দ্বীপ থেকে সম্ভবত ছেড়া দ্বীপ মেবি, ওইটাতে যাওয়া যায় হেঁটে হেঁটে লো টাইডের সময় বা ভাটার সময়। জোয়ারের সময় আবার পানি উঠে যায়। তো এই কথা বলছে, আমরা আরেকবার শুনে ফেলি। Today, we'll be meeting in the car park at Dunsmore Beach at low tide. That's when the sands are dry enough for us to walk to the island without getting wet. ঠিক আছে, লো টাইডে দেখা করব, দ্যাটস ওয়েন দ্য sands আর ড্রাই এনাফ ফর আস টু ওয়াক টু দ্য আইল্যান্ড উইদাউট গেটিং ওয়েট। যে না ভিজে বা ভেজা থেকে রক্ষা পেয়ে আমাদের জন্য দ্বীপে হেঁটে হেঁটে পৌঁছানোটা সহজ হয়ে যাবে। সো আনসার কি হবে, 6, আইল্যান্ড। ওয়াক অ্যাক্রস দ্য স্যান্ডস এন্ড রিচ দ্য আইল্যান্ড। দেখেন এখানে কিন্তু নর্মালি আইল্যান্ডটা মাথায় আসারই কথা না, কারণ হেঁটে হেঁটে তো কেউ দ্বীপে তো যায় না সাধারণত, এটা মাথায় আসার কথা না। কিন্তু এই পুরো আলোচনাটা থেকে কিন্তু সহজেই বোঝা যায়। আলোচনাটা যদি আমি পুরোটাই ভালো করে শুনি, কারণ প্রথমে বলছে যে লো টাইডে আমরা দেখা করব। তো লো টাইড মানে ভাটা, ভাটার সময় তো পানি কম থাকে। তো তাহলে তো তখন হেঁটে হেঁটে যাওয়াটা পসিবল হতে পারে, যেমন আমরা অলরেডি জানি, ঠিক না? যেমন বাংলাদেশেও আছে এইটা। প্লাস আলোচনার মধ্যেও আমাকে আমাকে বলছে কি, যে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। প্লাস এই ইভেন্টটা কি, ইভেন্টটা হচ্ছে গাইডেড ওয়াক, অর্থাৎ ইভেন্টটা অনুষ্ঠানটা হইতেছেই বা আয়োজনটা হইতেছেই হাঁটার আয়োজন। তো হাঁটার আয়োজনে তো হেঁটে হেঁটেই যাবে, এটাও তো একটা বিষয়, ঠিক না? Sounds good. The island's a great place to explore. It's quite small and it's got a range of habitats. আইল্যান্ডের ব্যাখ্যা দিতেছে, এটা কিন্তু আসে নাই। তো এটা জাস্ট আমরা শুনে যাব, এটা আসলে মিলানোর কিছু নাই, বা ঘাবড়ে যাওয়ারও কিছু নাই যে ফেলে চলে গেল কিনা। It's also an ideal location for seeing seals just off the coast or even on the beach. Okay. And is there anything we should bring? Like a picnic, for instance? তারপর মহিলাটা জিজ্ঞেস করতেছে যে ওকে, ইজ দেয়ার এনিথিং উই শুড ব্রিং এ পিকনিক ফর ইনস্ট্যান্স, যে আমরা কি কোনো কিছু সাথে নিয়ে আসবো, যেমন আমরা কি পিকনিক সাথে নিয়ে আসবো। পিকনিক তো সাথে নেওয়া যায় না, ঠিক না? আমরা তো এরকমই জানি, পিকনিক মানে কি, বনভোজন। হ্যাঁ, তো বনভোজন মানে তো এই কোনো জায়গায় বেড়াতে গেলে ওইখানে আহ, ইয়ে খাবারের আয়োজন করা, খাওয়া একসাথে বসে, ঠিক না? ওইটাকে পিকনিক বলে। তো পিকনিকের একটা অর্থ এটা, আর একটা অর্থ হইতেছে ওই যে বনভোজনের জন্য যে খাবার নেওয়া হয় ওইটাকেও পিকনিক বলে হয়, ঠিক আছে? বনভোজনের খাবার, বনভোজনের জন্য যে খাবারটা নেওয়া হয় ওইটাকেও পিকনিক বলে। তো এখানে ওই খাবারের কথা বুঝেছে, এই জন্য বলছে যে আমরা কি করব, এই পিকনিক সাথে নিতে পারবো কিনা বা সাথে নিব কিনা। দেখি আনসার কি দে। Yes, do bring one as it's full day walk. ইয়েস ডু ব্রিং ওয়ান এজ ইটস এ ফুল ডে ওয়াক, যেহেতু পুরো দিনব্যাপী হাঁটা হবে, সো সাথে পিকনিক নিয়ে আসাটাই ভালো। And of course, it'll be wet walking across and back, so make sure your boots are waterproof. তারপর বলতেছে এন্ড ইয়েস ইট উইল বি ওয়েট, যে জায়গাটা কি হবে, ভেজা হবে। ওয়াকিং অ্যাক্রস এন্ড ব্যাক, যে হেঁটে হেঁটে যাইতে সময় বা হেঁটে হেঁটে আসতে সময় জায়গাটা কি হবে, এই যে ভেজা হবে। ভেজা থাকার কারণে কি বলছে যে সো ইউজ ওয়াটারপ্রুফ বুটস, যে বুট ব্যবহার করবা, ঠিক আছে? এখন দেখেন আমরা কি বলবো, 7-এ কি লিখবো, ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট ওয়াটারপ্রুফ বুটস, ঠিক না?
কিন্তু ওয়াটারপ্রুফ যদি আমি দেই, ওয়াটারপ্রুফ বুটস যদি আমি দেই, তাহলে দেখেন আমার কিন্তু ইনস্ট্রাকশনের ব্যতিক্রম হয়ে যাইতেছে বা ইনস্ট্রাকশনের খেলাফ হয়ে যাইতেছে। ইনস্ট্রাকশনে বলছে রাইট ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, কিন্তু আমি এখানে দুইটা ওয়ার্ড লিখে ফেলছি। এই কারণে আমি ওয়াটারপ্রুফটা বাদ দিয়ে দিব, শুধু বুটস লিখব। ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট বুটস, কারণ অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থই হইতেছে যথাযথ বা যথোপযুক্ত। হ্যাঁ, যে উপযুক্ত বুট যেন আমি পরি। তো উপযুক্ত বুট কোনটা? এই আলোচ্য জায়গার জন্য, আলোচ্য বিষয়ের জন্য তো উপযুক্ত বুটস হবে ইয়ের বুটস, এই ওয়াটারপ্রুফ বুটস। তো এখানে আলাদা করে ওয়াটারপ্রুফ দেওয়ার দরকার নাই, প্লাস ওয়াটারপ্রুফ দেওয়ার দরকার নেই, প্লাস এখানে আমাকে ইনস্ট্রাকশনে বলেও দিছে যে আমি একটা ওয়ার্ড ইউজ করতে পারবো। I must buy a new pair. There's a hole in one of my current ones. Well, I'd definitely like to come on the walk. বলছে ওয়েল আই ডেফিনেটলি লাইক টু কাম অন দ্য ওয়াক, হ্যাঁ আমার আসার অনেক ইচ্ছা আছে। Great. Then later this month, we're having a one-day woodwork session in Hopton Wood. তারপর বলছে লেটার দিস মান্থ উই হ্যাভ এ ওয়ান ডে উড ওয়ার্ক সেশন অন হপটন উড, যে হপটন উড একটা জায়গা, ওইখানে আমাদের একটা উড ওয়ার্ক সেশন আছে একদিনের। তো এটা হলো এই মাসের শেষ দিকে। তো উড ওয়ার্ক সেশনের আলোচনা এখন চলে আসছে। এখন দেখেন আমাদের 8 নম্বর কোশ্চেনে কি বলছে, সুইটেবল ফর ড্যাশ টু পার্টিসিপেট ইন, যে কাদের জন্য সুইটেবল এটা নিয়ে আলোচনা হচ্ছে। সুইটেবল মানে উপযুক্ত, হ্যাঁ, যে কাদের জন্য উড ওয়ার্ক সেশনটা কাদের জন্য উপযুক্ত এটা বলবে। এটার দিকে আমি একটু খেয়াল রাখবো। Never tried that before. Is it okay for beginners to take part? তো জান জিজ্ঞেস করতেছে যে আই হ্যাভ নেভার ডান দিস বিফোর, যে আমি উড ওয়ার্ক সেশন আগে কোনোদিন করে নাই। ইজ ইট ওকে ফর বিগিনার্স টু টেক পার্ট, যে বিগিনার বা নতুন যারা তাদের জন্য এটা এই সেশনে অংশ নেওয়া কি ঠিক আছে, বা নবীন কেউ কি এটাতে অংশ নিতে পারবে, বিগিনার যাদের এক্সপিরিয়েন্স নাই? Definitely. There'll be a couple of experts leading the session, and we keep তো তারপর এটা পিটার বলতেছে যে কি, যে ডেফিনেটলি অবশ্যই, এন্ড দেয়ার উইল বি আ কাপল অফ এক্সপার্টস লিডিং দ্য সেশন, এবং কিছু এক্সপার্ট থাকবে যারা সেশনটা লিড করবে বা যারা সেশনটা চালাবে। তো আমরা আনসার পেয়ে গেছি বিগিনার্স, যে ইজ ইট ওকে ফর বিগিনার্স টু টেক পার্ট। তো এটা হলো জিজ্ঞেস করছে জ্যান, এবং পিটার বলছে যে কি ডেফিনেটলি, যে অবশ্যই বিগিনাররা অংশগ্রহণ করতে পারবে। তাহলে আনসার হবে সুইটেবল ফর বিগিনার্স টু পার্টিসিপেট ইন। the number of participants down, so you'll get as much help as you need. Excellent. I'd love to be able to make chairs. আর জ্যান বলতেছে আইড লাভ টু বি এবল টু মেক চেয়ারস, যে আমি চেয়ার বানানোটা খুব পছন্দ করবো বা আমার খুব ইচ্ছা আমি চেয়ার বানাবো কাঠ দিয়ে। তো এইটা শুনে আমরা মনে করতে পারি যে মেকিং চেয়ারস আউট অফ উড, এটা হয়তো আনসার হবে, চেয়ারস হয়তো আনসার হবে। কিন্তু আমরা একটু পরেই দেখবো যে না, চেয়ারস আনসার হবে না, কারণ পিটার বলবে, কি বলবে আমরা দেখি। That's probably too ambitious for one day. পিটার বলতেছে হা, দ্যাটস প্রবাবলি টু অ্যাম্বিশাস ফর ওয়ান ডে, যে এটা হয়তো একদিনের জন্য একটু বেশি অ্যাম্বিশাস হয়ে যায়। অ্যাম্বিশাস মানে বেশি জোশের কথা হয়ে যায় আর কি, বা বেশি জোশের ব্যাপার হয়ে যায়। আসলে একদিনে এত বেশি করা, এত বেশি, যেহেতু উনি বিগিনার বা এটা বিগিনারদের জন্য, তো প্রথম দিনই বিগিনাররা তো আসলে চেয়ার বানানো শিখতে পারবে না। তাহলে প্রথম দিন কি শিখবে? এটা হলো আমার 9 নম্বর প্রশ্নের উত্তরে আসবে। কি বলে শুনি? You'll be starting with wooden spoons. ইউ উইল বি স্টার্টিং উইথ উডেন স্পুনস, যে উডেন স্পুন দিয়ে কি হবে, উডওয়ার্কটা বা এই যে কাঠের কাজটা শুরু হবে। তো উডেন মানে কি কাঠের, ঠিক আছে, স্পুন মানে কি চামচ, তো কাঠের চামচ। তো এখানে বলছে কি মেকিং স্পুনস আউট অফ উড, তো যেহেতু আমি একটা শব্দ ব্যবহার করতে পারবো, প্লাস এখানে বলেও দিছে যে মেকিং ড্যাশ আউট অফ উড, যে কাঠের তৈরি, তো এই সেই হিসাবে শুধু স্পুনস দিলেই আমার আনসার হয়ে যাইতেছে। এখন 10 এর আগে একটা লাইন আছে, ওইটার দিকে আমার খুব বেশি খেয়াল রাখা জরুরি না, জাস্ট আমি ফলো করব স্পিকার কোন দিক থেকে কোন দিকে যায়।
বাট 10-এ আমার একটু বেশি খেয়াল রাখতে হবে। এবং 10টা কিন্তু ট্রিকি, কারণ দিছে কস্ট অফ সেশন, ব্র্যাকেটে দিছে নো ক্যাম্পিং, অর্থাৎ ক্যাম্পিং সহ একটা কস্ট আছে, আবার ক্যাম্পিং ছাড়া একটা কস্ট আছে। ক্যাম্পিং ছাড়া যে কস্ট, ওই কস্টটা আমি নোট ডাউন করব। And of course, learning how to use the tools. And anything you make is yours to take home with you. That sounds like fun. When is it? It's on the 17th from 10 a.m. until 3. There's a charge of £35, including lunch, or £40 if you want to camp in the wood. বলতেছে there is a charge of 35 pounds with lunch and 40 pounds if you want to camp in the woods. woods মানে এই জঙ্গল আর কি, হ্যাঁ, যে জঙ্গল বা বনের মধ্যে যদি আপনি ক্যাম্পিং করতে চান তাহলে কি 40 পাউন্ড দিতে হবে। আর ক্যাম্পিং ছাড়া এটা বলে নাই, তবে প্রথমে বলছে যে 35 পাউন্ডস উইথ লাঞ্চ, ওইটাতে লাঞ্চ আছে, আর ক্যাম্পিং এর জন্য হলে 40 পাউন্ডস। সো বুঝা যাইতেছে যে 35 পাউন্ডসটা ক্যাম্পিং ছাড়া। তাহলে আনসার কি হবে 35। দেখেন এইটার আগে কিন্তু পাউন্ডস চিহ্ন দিব না আমরা, কারণ কোয়েশ্চেনের মধ্যে পাউন্ডস চিহ্ন দিয়ে দিছে। এই আনসারে শুধু আমরা 35 লিখবো, এখানে আমরা কোনো পাউন্ড চিহ্ন বা পাউন্ডস লিখবো না। তাহলে এই হলো আমাদের আনসার। আপনাদের কার কতটা হয়েছে বলেন, প্লাস কোনো আনসারে যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওইটাও বলতে পারেন। শেষমেশ আমরা সেকশন 1 এর কিছু টিপস নিয়ে আলোচনা করব, এটার পরই সেকশন 1 এর আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম টিপস, বি এট ফুল কনসেন্ট্রেশন একেবারে 100% রাখতে হবে, কারণ কনসেন্ট্রেশন যদি একবার হারিয়ে যায় তাহলে 2টা 3টা বা আরো বেশি প্রশ্ন আপনার ভুল হয়ে যাবে। তাই বাসায় কনসেন্ট্রেশনের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কনসেন্ট্রেশন বাড়ানোরও বিভিন্ন পদ্ধতি আছে, একটা বই আছে ডোপামিন ডিটক্স, এটা পড়তে পারেন। এই ডোপামিন ডিটক্সের বইয়ের একটা সিরিজও আছে, কয়েকটা বই আছে, ওইগুলোতে ফোকাস কনসেন্ট্রেশন বাড়ানো নিয়ে আলোচনা করা আছে। ইংলিশ বই, বাংলা অনুবাদ যদিও আছে, আপনারা ইংলিশ পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইংলিশের ডেভেলপমেন্ট হবে। তো ডোপামিন ডিটক্স বইটা বেশ সুন্দর কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য, ছোট বই 60 পেজেস, এটা পড়তে পারেন ইনশাল্লাহ। যেটা আমরা ইন্ট্রোডাকশনে আলোচনা করছিলাম আমাদের কোর্সের ইন্ট্রোডাকশন ক্লাসে, যে বেসিক এক্সাম স্কিলস এর মধ্যে একটা হইতেছে যে এক্সামের সময় কনসেন্ট্রেশন ধরে রাখতে পারা। তো কনসেন্ট্রেশন ধরে রাখতে পারা যেহেতু একটা বড় গুণ, এটা আমাদের আসলে শিখা উচিত, বা এটা নিয়েও কাজ করা উচিত। ডোন্ট লুজ ইউর নার্ভ, হ্যাঁ, টেনশনে না পড়ে যাওয়া, ঠিক আছে, হঠাৎ প্যানিকড হয়ে যাওয়া যে একটা মিস হয়ে গেছে। একটা প্রশ্ন যদি আপনি মিস করে ফেলেন, তখন যদি আপনি টেনশনে পড়ে যান তাহলে দেখা যাবে আরেকটা প্রশ্ন মিস করতেছেন, ওইটার ফলে দেখা যাবে আরেকটা মিস করতেছেন। তো এটা এক ধরনের চেইন রিঅ্যাকশন হয়ে যাবে। এই কারণে কখনোই নার্ভ লুজ করা যাবে না। একটা ভুল হচ্ছে, ভুল হয়ে যাক, সাথে সাথেই আপনি আবার ফোকাস দিয়ে দিবেন যে স্পিকার কোথায় আছে এইটা খুঁজে বের করবেন। স্পিকার যেখানে আছে আপনি সরাসরি ওই জায়গায় চলে যাবেন, এরপরে নেক্সট যে কোয়েশ্চেন আছে ওইটার দিকে মনোযোগ দিয়ে দিবেন। স্কিম থ্রু দ্য কোয়েশ্চেনস এস টাইম ইজ অফ এসেন্স, যে অনেক সময় দেখা যায় যে কোয়েশ্চেন অনেক বেশি হয়, সময় অনেক কম হয়, তখন প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদাভাবে না পড়ে একটু স্কিম করে যাওয়া। স্কিম মানে একটু এই এই মানে উপরে উপরে পড়ে ফেলা, ঠিক আছে, দ্রুত উপরে উপরে পড়ে ফেলা, ভালোভাবে না পড়া। রিড মানে ভালোভাবে পড়া, আর স্কিম মানে উপরে উপরে পড়ে ফেলা। এই জিনিসটা করে যেতে পারে। তো এর মধ্য দিয়ে আমাদের লিসনিং এর সেকশন 1 এর আলোচনা শেষ হলো। হ্যাঁ, বাদ বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে করতে পারেন এখন, অথবা আগামী ক্লাসেও করতে পারেন, ঠিক আছে। আর আপনাদের হোমওয়ার্ক হবে এই 15 এর, আমরা সেকশন 1 টেস্ট 1 এর সেকশন 1 করছি, আপনারা কেমব্রিজ 15 এর টেস্ট 2, 3, 4 এই 3টা টেস্টের সেকশন 1 হোমওয়ার্ক হিসাবে করবেন ইনশাল্লাহ। আর স্পিকিং এর তো আছেই, স্পিকিং এর আগে আমরা 10টা পর্যন্ত করছিলাম মেকারের বই থেকে, আরো 10টা পর্যন্ত প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাস থার্সডেতে হবে ইনশাল্লাহ।